বাংলাদেশ আদর্শ হোমিও ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত এই ক্লাসে যারা উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং পার্শ্ববর্তী দেশ আমাদের ভারতের পশ্চিমবঙ্গ থেকে যারা যোগদান করছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমাদের আলোচনার বিষয় ঔষধ এবং অনৌষধি। এটার দ্বিতীয় পর্ব। স্যার অলরেডি একটা পর্ব ওষুধ এবং অনৌষধি নিয়ে আলোচনা করেছেন, আজকে দ্বিতীয় পর্ব। তো স্যারকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার জন্য বিনীত আহ্বান জানাই। স্যার। ধন্যবাদ ডাক্তার। কথা বলবো, নিজের শরীরটাও ভালো লাগছে, আমার একটু বৃষ্টিতে ভিজছি, সময় আমার কণ্ঠ ভালো না, আমার একটু গলা যাওয়া আছে, লোকজনও তো কম, তাহলে শুরু করি। তো আমরা বেসিক টু হোমিওপ্যাথি শিক্ষানবিশ, বেসিক টু অ্যাডভান্স কথা বলছিলাম। আমরা এই পর্বে ঔষধ নিয়ে কথা বলেছিলাম। ঔষধ, এই অধ্যায়ে আমরা ঔষধ বা রেমেডি এবং অনৌষধি বা প্লাসিবো, তো এই প্লাসিবোর আলোচনা শেষের দিকে। তো ঔষধের আলোচনা করতে গিয়ে আমরা ঔষধের সংজ্ঞা, ঔষধের প্রধান বৈশিষ্ট্য সমূহ কি, ঔষধের সাথে কথা আমরা আলোচনা করেছিলাম। ঔষধ কিভাবে কাজ করে, তারপরে ওদের শক্তিকরণ বা ডাইনামাইজেশনটা কি ছিল, এরপরে ওদের স্কেলগুলো স্কেলগুলো, আমার দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, দশমিক পদ্ধতির ওষুধ এবং 50 সহস্রের কথা আমরা আলোচনা করেছিলাম। এরপরে আমরা আরো দুটি পদ্ধতি, একটা ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং, এই দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আমরা আলোচনা করেছিলাম আগের দিনে ঔষধ মানব দেহে কিভাবে কাজ করে। মানব দেহে ঔষধ কিভাবে কাজ করে সেখানে আলোচনা করতে গিয়ে আমরা একেবারে ওই দিন আলোচনা শেষ করেছিলাম। আজকে আমরা আলোচনা করতে চাই হোমিও ঔষধ ব্যবহারের সঠিক পদ্ধতি। অর্গান আমাদের কি নির্দেশনা দেয়, সেই জায়গাটা আমরা কথা বলতে চাই। আমি গ্রুপ কথা বলতে গিয়ে আমার খারাপ লাগে, কারণ আমাদের আর একটা গ্রুপ আছে, তাদের অনুপ্রেরণা, তাদের অনুরোধেই মূলত ক্লাসগুলো করা, তারাই আসছে না ক্লাসগুলো। তাদের জন্য আমরা ভাবি, তারা আমাদের বিরক্ত করছে বিভিন্ন সময়, তারা আসছে না এখানে। শিক্ষানবিশ ছিল, তারা তাদেরই দরকার ছিল এগুলো, বেসিক জিনিসগুলো শেখা উচিত, কিন্তু আমরা শিখতে চাই না, এটাই সমস্যা আমাদের। তো যাই হোক, আমরা অর্গাননে দেখি, বিশেষ করে অর্গাননের 6ষ্ঠ সংস্করণে হলে হ্যানিম্যান ঔষধ প্রয়োগ বা পদ্ধতি, যে পদ্ধতিতে ব্যবহার শিখিয়েছেন আমাদের, সেটি অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং খুব ডাইনামিক লেভেলের বা সূক্ষ্ম হবে। বিশেষ করে 246 থেকে 248 নম্বর অ্যাফোরিজমে এবং 200 অ্যাফোরিজমে এই বিষয়টিকে একেবারে পরিষ্কার করছেন। এখানে 3টি অ্যাফোরিজম, 46, 47, 48 এবং 272 নম্বর অ্যাফোরিজমে ঔষধ প্রয়োগ এবং ব্যবহারের একটা পদ্ধতি নিয়ে কথা বলছি। তাহলে আমরা আগে দেখি ঔষধ প্রস্তুত প্রণালীর কথা কিভাবে বলছে। সেখানে অর্গাননের 5ম সংস্করণে, 6ষ্ঠ সংস্করণে
বলা হচ্ছে যে শুষ্ক বড়ি আর সূক্ষ্ম অবস্থায় শুষ্ক বড়ি জিভে দেওয়া আদর্শ পদ্ধতি নয়। আদর্শ পদ্ধতি কোনটি? সেখানে বলা হলো যে 100 ml বা 120 ml পানির মধ্যে ঔষধ নিতে হবে, তার মধ্যে 20 নম্বর পিল থেকে 10 নম্বর পিল থেকে একটি বা দুটি অনুবটিকা সেখানে মিশিয়ে ওষুধ তৈরি করতে হবে। প্রয়োজনে যাতে এটা নষ্ট না হয় বা পচে না যায়, এজন্য তার মধ্যে রেকটিফাইড স্পিরিট দেওয়া যেতে পারে। এলো মিশ্রণের কথা বললেন। এরপরে বললেন ঝাঁকি বা শক্তি বৃদ্ধির কথা বললেন। এখানে বলা হলো যে একই বোতল থেকে বারবার ওষুধ খাওয়া আগে শিশুটিকে 8 থেকে 12 বার, 8 বার, 10 বার বা 12 বার ঝাঁকি দিতে হবে। ঝাঁকি দেওয়ার পক্ষে মহাত্মা হ্যানিম্যানের যুক্তি ছিল, তিনি বললেন যে একই শক্তির ওষুধ একই অবস্থায় শরীরে প্রবেশ করলে জীবনী শক্তি বিরক্ত হয়। ঝাঁকি দিলে ঔষধের শক্তি সামান্য পরিবর্তন ঘটে, ফলে জীবনী শক্তি একে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে। অনেক রাইটার বলছে বিনা বাধায় গ্রহণ করে এবং আরোগ্য ত্বরান্বিত হয়। এরপরে বললেন খাওয়ার কথা, কিভাবে খেতে হবে সেটা। এই যে ঝাঁকি দিয়ে ওষুধ তৈরি করা হলো, এই যে দ্রবণ থেকে ঝাঁকি দেওয়া হলো, ওষুধ পানিতে দেওয়া হলো, এরপরে দেওয়ার পরে ঝাঁকি দেওয়া হলো শিশুতে 8 থেকে 12 বার ক্ষেত্র বিশেষে, কখনো 8টি, কখনো 10টি, কখনো 12টি। সেই দ্রবণ থেকে, মিশ্রণ থেকে 1 চামচ পরিমাণ খাওয়ার কথা বললেন। কখন খেতে হবে? সাধারণত খালি পেটে ওষুধ সেবনের কথা বললেন। বিশেষ করে খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে বা ওষুধ খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে অথবা পরে কোনো খাবার খাওয়া উচিত নয়। সেবনের আর একটা পদ্ধতিও বললেন, সেটি হলো ঘ্রাণ পদ্ধতি। 284 নম্বর এবং 85 নম্বর অ্যাফোরিজমে সবসময় ওষুধ খেতেই হবে এমন কথা তিনি বলেননি। ঔষধ প্রয়োগের অন্যতম শক্তিশালী মাধ্যমও ঘ্রাণ শোকা বা ঘ্রাণ নেওয়া। বিশেষ করে রোগী যদি দুর্বল হয়, অজ্ঞান অবস্থায় থাকে, সংকটাপন্ন অবস্থায় থাকে, যাদেরকে মুখে ঔষধ খাওয়ানো সমস্যা, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় হয়, ঔষধের ঘ্রাণ নেওয়াই যথেষ্ট। কারণ ঘ্রাণ নিলে ঘ্রাণের মাধ্যমে, ওষুধ চ্যানেলের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে জীবনের সঙ্গে মিশে যায় এবং কাজ শুরু করে। এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কথা আছে, ওখানে বাহ্যিক প্রয়োগের কথাও আছে। 285 অ্যাফোরিজমে একটু আছে সেখানে। সাধারণত মালিশ করা নিষেধ, কিন্তু হ্যানিম্যান কিছু কিছু ক্ষেত্রে
বিশেষ করে ত্বকে ওষুধটি শরীরে মালিশ করার কথাও বলেছে। কোন নিয়মে? যেহেতু তুই খাচ্ছে তরলীকরণ অবস্থায়, সেই একই ঔষধ পানিতে মিশিয়ে ব্যথার স্থানে বা ব্যথার জায়গায় আলতো করে মালিশ করার কথাও বলছে। এতে আরোগ্য ত্বরান্বিত হয়। তবে বিশ্ববরেণ্য চিকিৎসক কেন্ট কিন্তু এ বিষয়ে দ্বিমত পোষণ করছেন। কেন্ট কোন এক জায়গায় লিখছেন, রাবিং ইজ দ্য ব্যাড থিং, এবং তিনি এর ক্ষতিকর বিষয়েও সাবধান করেছেন। সেবনবিধির ক্ষেত্রে আর একটা কথা বলছে, পুনরাবৃত্তি বা রিপিটেশন। তরুণ রোগের ক্ষেত্রে বলছেন, রোগের তীব্রতা অনুযায়ী 5 থেকে 10 মিনিট 15 মিনিট পর পর বা 1-2 ঘন্টা পর পর দেওয়া যেতে পারে বা দেওয়া যাবে। কিন্তু ক্রনিক ক্ষেত্রে দিনে একবার অথবা 2 দিনে একবার বা তার চেয়েও বেশি বিরতি দিয়ে ঔষধ প্রয়োগের কথা বলছে, বিশেষ করে সহস্তনিক প্রয়োগ পদ্ধতির ওষুধ। সেবনের ক্ষেত্রে কখন ওষুধ বন্ধ করতে হবে, এই বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। যে মুহূর্তে রোগীর উন্নতি শুরু হবে সেই মুহূর্তেই ঔষধ খাওয়া বন্ধ করতে হবে। এগুলো নিয়ে কিছু দ্বিমত আছে আমাদের এখন বর্তমান সময়ের চিকিৎসকদের মধ্যে। সেটি হলো, অনেকে বলেন সহস্রতমিক ঔষধ প্রয়োগের ক্ষেত্রে আমার LM1 পোটেন্সি চলছে। অনেকে যুক্তি দেখান যে যেহেতু ঝাঁকি দেওয়া হচ্ছে, শক্তি পরিবর্তিত হচ্ছে, এক্ষেত্রে LM পোটেন্সির 7 মাত্রা বা 14 মাত্রা যদি প্রয়োগ হয় সেটি বন্ধ করা ঠিক নয়। কিন্তু অর্গান সেটি সমর্থন করে না। অর্গান বলছে ওষুধে কাজ শুরু হয়েছে, অতএব স্টপ করো। তাহলে আমরা দেখলাম এক নজরে ঔষধ ব্যবহারে আমরা যদি দেখি, প্রথম ধাপে ওষুধের মাধ্যম হওয়া উচিত পানিতে গুলো। শর্ত, ওষুধ খাওয়ার আগে ঝাঁকি দিতে হবে। বিকল্প পথ ঘ্রাণেও ব্যবহার করা যেতে পারে। এবং সতর্কতা হচ্ছে, ঔষধে কাজ শুরু হলেই বা উন্নতি বোঝা গেলেই ঔষধ বন্ধ করতে হবে। অর্গানের এই যে নিয়ম, এটি মেনে ঔষধ প্রয়োগ করলে রোগ বৃদ্ধি বা অ্যাগ্রাভেশন হওয়ার সম্ভাবনা তেমন থাকে না, এবং রোগী খুব দ্রুত ও আরামদায়ক আরোগ্য লাভ করে থাকেন। এলো সেবনের কথা। ঔষধের শক্তি এবং মাত্রা নিয়ে প্রচুর বিতর্ক আছে আমরা দেখি, বিশেষ করে আমাদের দেশে শক্তি মাত্রা সম্পর্কে যদি বলা হয় কিছু, তাহলে আমরা কেউই নিয়ম নীতির ধার ধারি না, যার যার অভিজ্ঞতার আলোকেই এটি প্রয়োগ করে থাকেন। কিন্তু অর্গান আমাদেরকে এই বিষয়ে একটা সুনির্দিষ্ট গাইডলাইন দিয়েছে। অর্গান অফ মেডিসিনে আমরা শক্তি এবং মাত্রা এই দুটি বিষয় যদিও সম্পূর্ণ আলাদা, আমরা অনেকেই এটি গুলিয়ে ফেলি। হ্যানিম্যান অর্গানের 5ম এবং 6ষ্ঠ সংস্করণ, বিশেষ করে 246 থেকে 48 এবং 270,
এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে গেছেন বা দিয়ে রেখেছেন। আমরা সেটা দেখি। ওষুধের শক্তি কি, ঔষধকে কতটা ডাইনামিক করা হয়েছে বা কতটা সূক্ষ্ম করা হয়েছে, সেই পরিমাপই হলো ঔষধের শক্তি। এটি ঔষধের গুণগত একটি মান, অর্থাৎ ঔষধকে সূক্ষ্ম করে কোন স্তরে নেওয়া হয়েছে, সেই যে সূক্ষ্ম স্তরে নেওয়া হয়েছে, সেই নেওয়ার যে পরিমাপ, সেটি হলো আমাদের এখানের শক্তি, ওষুধের শক্তি। এই যে ওষুধের শক্তি, এটি গুণগত একটি মান। তার কারণে আমরা সাধারণত দেখি পঞ্চম সংস্করণে এবং ষষ্ঠ সংস্করণে সেন্টিসিমাল স্কেল দেখি শততমিক, আর একটা দেখি 50 সহস্রতমিক। শততমিক স্কেলে আমরা দেখি 6, 30, 200, 1M, 10M, 50M, CM, এগুলো শততমিক স্কেলের ওষুধ। আর 50 সহস্রতমিকে দেখি আমরা LM1, LM2, LM3, অথবা কেউ বলে 0/1, 0/2, 0/3, অথবা কেউ বলেন M/1, M/2। আসলে M/1 বলে ভুল হয়, 0 বললে সঠিক হয় কিছুটা, LM1 বলে সঠিক হয়, কারণ LM এ 50, এরপরে 1, 50, এরপরে 2, LM/1, LM/2, আর 0 বলা হয় এই কারণে যে 0 হলো 50,000 যখন গেছে, সেটা মাদারের পরে সেটিকে এরপরে 1, ওই মাদার থেকে 1, অর্থাৎ এখানে মূল আরবটা 50,000 ভাগে ভাগ হয়ে গেছে, তার থেকে আমরা 1, 2, 3 করছি। এ কারণে বলা হয় LM/1 বা LM/2, অথবা বলা হয় 0/1, 0/2। কিন্তু অনেকে দেখছি M/1 ও লেখে, এটা সঠিক হয় না। 0 লিখলেও সঠিক হয়, কারণ 0কে মাদার ধরা হয়, এরপরে 1, 50,000-এ মাদার ধরা হয় 0কে। মানে শেষ জীবনের ষষ্ঠ সংস্করণে এটি সর্বোৎকৃষ্ট পদ্ধতি। এটি দ্রুত কাজ করে এবং অ্যাগ্রাভেশন, এক্ষেত্রে এই ওষুধ প্রয়োগে অ্যাগ্রাভেশন কম হয়। আমি সংক্ষেপে আলোচনা করছি এই জায়গাগুলোতে। শক্তি নির্বাচনের নিয়মের ক্ষেত্রে মহাত্মায়ন বলছেন, জীবনী শক্তি সবল হলে উচ্চ শক্তি, জীবনী শক্তি দুর্বল হলে বা প্যাথোলজি গভীর হলে নিম্ন শক্তি। অর্থাৎ 30-এর নিচে নিম্ন শক্তি, 30-কে অনেকে মধ্য শক্তি বলেন, এবং 200 থেকে উচ্চ শক্তি হিসেবে গণ্য করা হয়। এর শক্তির কথা দেখলাম, এবার দেখি মাত্রার কথা। এই মাত্রা নিয়ে প্রচুর বিতর্ক। কিসে মাত্রা হয়? আমরা মাত্রার ধারণা যদি বুঝি, বোঝার চেষ্টা করি, একবারে রোগী ঔষধের কতটুকু পরিমাণ গ্রহণ করবেন বা সেবন করবেন, তাকে মাত্রা বলে। এটি ঔষধের পরিমাণগত মান। হ্যানিম্যান 272 অনুচ্ছেদে বলছেন, রোগ আরোগ্যের জন্য ঔষধের মাত্রা হবে কল্পনাতীত ভাবে
ক্ষুদ্র বা ন্যূনতম, নবী ও রাসূল সেখানে তিনি বলছেন মিনিমাম ডোজ। নবী ও রাসূল উভয়ে আল্লাহর প্রেরিত কর্তৃক অর্থাৎ একবারে একজন রোগীকে কতটুকু ওষুধ সেবন করতে দেওয়া হবে আল্লাহর কর্তৃক প্রেরিত প্রতিনিধি। সেটি তবুও হলো, তাদের মাঝে সামান্য কিছু পার্থক্য এটা নিয়ে বিতর্ক আছে। অনেকে বলেন যাদের উপর মাত্রা হলো কিতাব ও শরীফা নাযিল হয়েছে সেটি তারা রাসূল, আর যাদের উপর নাযিল হয়নি যেটি তারা নবী। প্রয়োগের পরে শরীয়ত প্রবর্তন করেছেন তারা রাসূল। যতক্ষণ রোগী দেহে একটি ঝংকার উৎপাদিত না হবে ততক্ষণ সেটি একটি মাত্রায় আসবে না। যেমন আপনি ওষুধ প্রয়োগ করছেন একজন রোগীকে, ন্যাট্রামিউর 1 ডোজ একদিন দিলেন, একদিন পরে আর একটা ডোজ দিলেন, তারপর দেখা গেল রোগীর মধ্যে একটা ঝংকার উৎপাদিত হয়েছে, অর্থাৎ রোগীর কিছুটা লক্ষণের তারতম্যটা বোঝা যাচ্ছে, কিছু একটা ঘটছে, এটিকেই মাত্রা বলছেন অনেকে। বিতর্ক আছে এগুলো নিয়ে, কিন্তু আমরা অর্গানকে দেখলে বুঝি যে একবারে যেটুকু ওষুধ দেওয়া হয় সেটি একটি মাত্রা। তোমার প্রতি যা নাযিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাযিল হয়েছে তাতে যারা মাত্রার সঠিক পরিমাণ আখিরাতে যারা নিশ্চিত বলা হচ্ছে 10 নং পিলের 1টি বা 2টি অনুভূতিকা প্রয়োগ করতে হবে। কখনোই এক গাদা, অনেকে 20 নম্বর পিল থেকে ওষুধ সিক্ত করে বলে যে আপনি 20টা করে 30টা করে খেয়ে যাবেন সকাল বিকাল। উচ্চক্ত আমরা দেখি যে অনেক হাই পোটেন্সি ওষুধগুলো তারা দিয়ে দেন, এভাবে খাবেন 10 বড়ি 20 বড়ি। আবার অনেকে দেখি আমরা তুমি ওষুধ ঝাঁকি দিয়ে প্রয়োগ করেন। এটা নিয়ে কিছু বিতর্ক আছে। তুমি ওষুধ ঝাঁকি দিয়ে পঞ্চম সংস্করণে কিছু সমর্থন করছে, আবার কতদিকে একটু অসমর্থিত আছে বিষয়। তো যাই হোক, সেখানে আমরা যাবো না। তরল মাত্রা শুষ্ক বড়িতে 1 বড়ি থেকে 2 বড়ি, আর তরল মাত্রায় দেওয়া হয় সেখানে বলা হচ্ছে যে জলে গুলে 100 ml পানির মধ্যে 1টি বড়ি বা 2টি বড়ি দিয়ে সেখান থেকে 1 চামচ খাওয়া। এই 1 চামচ খাওয়া 1 চামচই হচ্ছে মাত্রা, এবং এইভাবে খেলে সেটি নিরাপদ এবং অ্যানিম্যানের নির্দেশিত বিজ্ঞানসম্মত মাত্রা। আমরা দেখি শক্তি এবং মাত্রা নিয়ে কথা বললাম, এবার একটু দেখি শক্তি ও মাত্রার মধ্যে সম্পর্কটা। শক্তি আমাদেরকে পোটেন্সি বলি, ঔষধের ক্ষমতা। অর্গানন বলছে রোগের গভীরতা এবং জীবনী শক্তি দেখে সেটি আমাদেরকে ঠিক করতে হবে, কোন শক্তি আমরা প্রয়োগ করব। মাত্রা বলছে ঔষধের পরিমাণ সবসময় মিনিমাম ডোজ হতে হবে, বেশি খাওয়ালে ক্ষতি হবে। পুনরাবৃত্তি কতবার খাবেন, কতবার আমরা ওষুধটিকে দেব। তরুণ রোগের ক্ষেত্রে ঘন ঘন প্রয়োগ করার কথা বলছে, ক্রনিক ক্ষেত্রে দীর্ঘ বিরতি দিয়ে প্রয়োগ করার কথা বলছে। আমাদের সার সংক্ষেপে দেখি অর্গাননের আলোকে সঠিক শক্তিটি হলো তা রোগীর সংবেদনশীলতার সাথে খাপ খায়। সূক্ষ্ম মাত্রা যা কেবল জীবনী শক্তিকে স্পর্শ করে জাগিয়ে দেয়, কিন্তু কোনো প্রতিক্রিয়া বা বিষক্রিয়া দেখায় না বা করে না। বালতি ভরা ঔষধ নয়, অনেক খাওয়ালেই রোগী তাড়াতাড়ি ভালো হয় এমনটা নয়। একটি ক্ষুদ্র কণা বা ঘ্রাণী রোগ সারা যথেষ্ট, যদি শক্তি এবং
ঔষধ নির্বাচন সঠিক হয়। আমাদের প্রথম জীবনেও আমরা এ ধরনের ভুল ভ্রান্তি প্রচুর করেছি। অবশ্য আমি প্রথম জীবন থেকে আমার ব্যক্তি জীবনের কথা বলছি, কখনই আমি অধিক মাত্রায় ঔষধ প্রয়োগ করিনি, মুখে ফোঁটা খাওয়ানো করিনি প্রথম জীবন থেকেই। তখন তো অনেক জিনিস বুঝতামও না, ভালো জানতামও না, কিছুটা ত্রুটি বিচ্ছুটি থাকতো, চেষ্টা করতাম। কিন্তু যখন যতটা বুঝি, এখনো আদর্শভাবে করতে পারি না, তবে খুব সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করার চেষ্টা করি, মানে মিনিমাম ডোজটাই দেওয়ার চেষ্টা করি। এখন আমরা একটু দেখি এই যে মাত্রা এবং শক্তি নিয়ে, ঔষধ নিয়ে, এই যে ঔষধ নিয়ে আমাদের বরেণ্য চিকিৎসক কি বলছেন সেটা একটু দেখি। বিশেষ করে ডাক্তার রাজন শঙ্কর এবং ভিতলকাস এই রেমেডি সম্পর্কে বা ঔষধ সম্পর্কে একটা গভীর এবং আধুনিক ধারণা পোষণ করেন দুজনেই। তাদের দর্শন যদি ভিন্ন হয়, লক্ষ্য এক। আমরা তাদেরকে দেখি। ঔষধ সম্পর্কে রাজন শঙ্করনের মূল কথা হলো, তিনি বললেন ঔষধ হলো প্রকৃতির সেই শক্তি যার সুর বা প্যাটার্ন রোগীর ভেতরে বাঁচে বা বাঁচছে। সেটি তিন জায়গা থেকে, প্রধান তিনটি উৎসের কথা বললেন তিনি: উদ্ভিদ, প্রাণী এবং খনিজ। শঙ্করন বলছেন এখানে যে প্রতিটি ওষুধেই প্রকৃতির তিনটি বড় রাজ্য বা কিংডম থেকে আসে। ঔষধ নির্বাচনের সময় দেখতে হবে রোগী এই তিনটি যে কিংডম বা রাজ্য থেকে আসছেন, রোগীটি কোন রাজ্যের মতো আচরণ করছে। সেটা উদ্ভিদের মতন, খনিজের মতো, প্রাণীদের মতো। যারা রাজন শঙ্করনকে ফলো করেন, সেন্সেশন মেথড, তারা এটা ভালো বুঝতে পারবেন। অর্থাৎ যদি উদ্ভিদ থেকে আসে, রোগী খুব সংবেদনশীল হয়। যদি প্রাণী থেকে আসে, রোগীর সমস্যা তার গঠন সম্পর্কে বা প্রাণী হয়, সেটা খুব স্ট্রাকচারাল একটা রিলেশনশিপ থাকে। আর যদি প্রাণী থেকে আসে, যদি রোগীর সমস্যা হয় টিকে থাকা বা পৌষ্টিকতা নিয়ে তার একটা কম্পিটিশনে থাকেন। এখানে তিনি আরেকটা কথা বললেন, সোর্স নিয়ে যেমন কথা বলছেন, তিনি বলছেন ভাইটাল সেন্সেশন ওষুধের। ঔষধ, তিনি বলছেন ঔষধ কেবল লক্ষণের সমষ্টি নয়, ঔষধের কথা বলছে, ওষুধ একটা সেন্সেশন বা অনুভূতি। রোগীর ভেতরে যে গভীর অনুভূতি, ঔষধেরও ঠিক একই অনুভূতি থাকতে হবে। শক্তি সম্পর্কে শঙ্করন বললেন, তিনি ওষুধের শক্তির ক্ষেত্রে স্তরকে গুরুত্ব দিচ্ছেন, লেভেলকে। দুই কেবল শারীরিক স্তরের কথা বলেন, যেমন আপনারা জানেন 7 লেভেল, নেম, ফ্যাক্ট, এভাবে আছে, একেবারে 7 লেভেল পর্যন্ত আছে রাজন শঙ্করনের। সেখানে তিনি বলছেন লেভেলকে কথা। যদি শুধু শারীরিক স্তরের কথা বলেন, রোগের নাম ধরে কথা বলেন, তাহলে সেটা হবে নিম্ন কথা বলছেন। আর যদি রোগের অনুভূতি খুব গভীর বা সেন্সনের কথা বলেন, তবে সেক্ষেত্রে তিনি উচ্চ কথা বলছেন। রাজন শঙ্করন মায়াজম নিয়েও কথা বলছেন এখানে। আমরা জানি রাজন শঙ্করন মায়াজমের শ্রেণীবিন্যাস করছেন, 10টি মায়াজমে তিনি দেখিয়েছেন। সেখানে তিনি রোগের পেস এবং ডেপথ, গভীরতা এবং গতি নিয়ে কথা বলছেন। তিনি বলতে চাইছেন সেখানে, বা বলছেন পরিষ্কার করেই, যে রোগের গতিটা কেমন, গভীরতা কেমন, সেই অনুযায়ী ঔষধের মায়াজমকে মিলিয়ে নিতে হবে। ভিতলকাস থিমটা একই, কিন্তু ভিতলকাস একটু অন্যভাবে বললেন। তিনি বললেন, ওষুধের কথা বলতে গিয়ে তিনি বললেন
ঔষধ হচ্ছে একটি উদ্দীপক বা স্টিমুলাস, যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে জাগিয়ে তোলে। এবং আমরা দেখি এখন আধুনিক সময়ে এসে এটি বেশি যুক্ত মনে হয়। ভিতলকাস কিন্তু পরিষ্কার বলছেন যে এটা কাজ করে মানে একটা উদ্দীপক হিসেবে, স্টিমুলাস হিসেবে, এবং শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে জাগিয়ে তোলে। অর্থাৎ ভিতলকাস বলছেন ঔষধ একটা উদ্দীপক হিসেবে কাজ করে এবং ভাইটাল ফোর্সকে যখন সে রিঅ্যাক্টিভেট করে তখন তার ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট আপ করে, এবং ইমিউন সিস্টেম বুস্ট আপ হলেই তার ভাইটাল ফোর্স রিঅ্যাক্টিভ হয়, সক্রিয় হয়ে যায় অটোমেটিক, এবং দেহকে সুস্থ করে তোলে। এখানে তিনি ওষুধের এসেন্স অফ রেমেডি সম্পর্কে কথা বলছেন। ভিতলকাস বলছেন প্রতি ওষুধের একটি মানসিক এসেন্স বা মূল চরিত্র আছে। যেমন আর্সেনিকের এসেন্স হলো নিরাপত্তাহীনতা, ইগনিশিয়ার এসেন্স হচ্ছে চাপা কষ্ট বা গ্রিপ। এক জায়গায় আর্সেনিক ইনসিকিউরিটি ফিলিং করে, আর এখানে ইগনিশিয়ায় একটা চাপা কষ্ট সে অনুভব করে, গ্রিপ যেটাকে বলি আমরা, নিদারুণ মনোকষ্ট। এই যে ওষুধের মধ্যে এই এসেন্স যদি রোগীর সঙ্গে না মেলে, ঔষধের এসেন্স এবং রোগীর এসেন্স দুটি মেলবন্ধন ঘটে, তাহলেই ওষুধে কাজ করে, নতুবা ওষুধে কাজ করে না। এছাড়াও তিনি বলছেন স্বাস্থ্য আমরা জানি হেলথ অফ লেভেলে, ভিতলকাস হেলথ অফ লেভেল যারা দেখেছে জানি, ঔষধ নির্বাচন আগে তিনি রোগীর স্বাস্থ্যের স্তর দেখার কথা বলছেন। ভালো স্বাস্থ্য, খারাপ স্বাস্থ্য। আমরা জানি হেলথ অফ লেভেলকে তিনি 4টি গ্রুপে ভাগ করছেন এবং 12টি স্তরে ভাগ করছেন। এখানে তিনি বলছেন স্বাস্থ্য যদি ভালো হয় তাহলে উচ্চ শক্তির ঔষধ প্রয়োগ করা যেতে পারে, স্বাস্থ্য যদি খারাপ হয় তাহলে এদের জন্য ছোট বা স্বল্প ক্রিয়াশীল এবং নিম্ন শক্তির ঔষধ প্রয়োগ করার কথা বলছেন। ভিতলকাস আরেকটা জিনিস পরিষ্কার করছেন ওষুধের ক্ষেত্রে, ঔষধ নিশ্চিত করার জন্য তিনি অদ্ভুত বা কিনোট, ঔষধের কিনোট লক্ষণের উপর জোর দিয়েছেন। তার একটা বইও আছে কিনোটস আছে। তিনি বিশ্বাস করেন ওষুধের একটি অদ্ভুত লক্ষণেই পুরো কেসটিকে ঘুরিয়ে দিতে পারেন। আর ওষুধের ক্রিয়া নিয়ে তিনি বলছেন সঠিক ঔষধ দিলে প্রথমে একটি অ্যাগ্রাভেশন বা বৃদ্ধি হবে, যা প্রমাণ করবে ওষুধটি ডিফেন্স মেকানিজমকে স্পর্শ করেছে। আমরা যদি এক নজরে ভিতলকাসকে এবং রাজন সংগ্রহণে দেখি তাহলে আমরা দেখতে পারি ঔষধ কি এ বিষয়ে রাজন সংগ্রহণ বললেন প্রকৃতির একটি প্যাটার্ন বা সুর, যেটা তিনি আদার সং বলছেন। ভিতলকাস বললেন এই একই জায়গায় ঔষধ কি জায়গায়, ভিতলকাস বললেন ইমিউন সিস্টেমের জন্য একটি উদ্দীপক বা ট্রিগার। একজনে বললেন প্রকৃতির সুর বা প্যাটার্ন, আর একজনে বললেন ইমিউন সিস্টেমের একটা উদ্দীপক বা স্টিমুলাস। বিষয়ে অভিজ্ঞতার ভিত্তি কি হবে? রাজন সংগ্রহ বললেন কিংডম, উৎস এবং সেন্সেশন, এটা হবে ভিত্তি।
ভিতরকাজ বললেন ঔষধের ভিত্তি হবে এসেন্স এবং প্যাথোলজি। শক্তির ক্ষেত্রে সংকরণ বললেন রোগীর অনুভূতির স্তর অনুযায়ী। ভিতরকাজ বললেন জীবনী শক্তি ভাইটালিটি অনুযায়ী বা বল, জীবনী শক্তির বল সেটি অনুযায়ী। জীবনী শক্তি ভালো হলে শক্তি উচ্চ শক্তি হবে, জীবনী শক্তি দুর্বল হলে নিম্ন শক্তি হবে। মায়াজমের ক্ষেত্রে সংকরণ বললেন মায়াজমের সঙ্গে 10টি মায়াজম গতি এবং গভীরতা, পেস এবং ডেপথ এই দুটি বিবেচনায় রেখে বহুদের সঙ্গে মায়াজমের সমন্বয় করতে হবে। দর্শকের বলছেন 3টি মৌলিক মায়াজমের সঙ্গে লক্ষণ এবং প্যাথোলজির মিল থাকতে হবে। আমরা যদি একটু উপসংহারে দেখি এই দুই মনীষী, সংকরণ আমাদের শেখায় ঔষধকে প্রকৃতির অংশ হিসাবে চিনি। ভিতরকাজ আমাদের শেখান ঔষধকে বৈজ্ঞানিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে। একজনে প্রকৃতির কথা বলছে আর একজনকে বৈজ্ঞানিক হাতিয়ার হিসেবে ব্যাখ্যা করছেন। এই হলো আমাদের ওই দিকে আলোচনা ঔষধ নিয়ে এই পর্যন্ত। এরপরে আমরা দেখি ঔষধ নিয়ে কথা বললাম, যেহেতু ঔষধ পূর্বিং বা ভেষজ পরীক্ষণ এটি আমাদের খুব বেশি জানা প্রয়োজন না, তারপরে কিছুটা না জানলে হয় না। অর্গান অফ মেডিসিনে 105 থেকে 145 নম্বর সূত্রে অ্যানিম্যাল ঔষধ প্রবিং বা ভেষজ পরীক্ষণ বা ড্রাগ প্রবিং নিয়ে বিস্তারিত বৈজ্ঞানিক নির্দেশনা অর্গানে দিয়েছেন। হোমিওপ্যাথি এই পৃথিবীর একমাত্র চিকিৎসা বিজ্ঞান যেখানে ঔষধগুলো মানুষের ব্যবহারের আগে সুস্থ মানব দেহে বা সুস্থ মানুষের দেহে পরীক্ষা করা হয়। ঔষধ প্রুভিংটা কি এটি আমাদের সংক্ষেপে জানা। নবীন আসতে এখানে অনেক সিনিয়র আছেন, আমি নবীনদের উদ্দেশ্যেই ইংরেজি ক্লাসটি করি। তো সহজ কথায় যে বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট ভেষজ বা বস্তু একজন সুস্থ মানুষের দেহে প্রয়োগ করে তার শারীরিক এবং মানসিক পরিবর্তন বা লক্ষণগুলো পর্যবেক্ষণ এবং লিপিবদ্ধ করা হয়, তাকে ঔষধ প্রবিং বা ড্রাগ প্রবিং বলা হয়। আবার একটু বলি, এক কথায় বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট ভেষজ বা বস্তু একজন সুস্থ মানুষের দেহে প্রয়োগ করে তার শারীরিক এবং মানসিক যে পরিবর্তন ঘটে বা যে সমস্ত লক্ষণগুলো পর্যবেক্ষণের মাধ্যমে দেখা যায় সেগুলো লিপিবদ্ধ করা হয়, তাকেই ঔষধ প্রবিং বলে। এই প্রবিংয়ের উদ্দেশ্য হচ্ছে ঔষধটি সুস্থ মানুষের দেহে কি কি লক্ষণ তৈরি করতে পারে তা জানা, কারণ তা রোগ সৃষ্টি করতে পারে, তাই রোগ সারাতে পারে। আমাদের হোমিওপ্যাথি সেটা হচ্ছে এরকম, যা রোগ তৈরি করে তা রোগ ভালো করে। আর এই যে আমাদের ভেষজগুলো কি কি রোগ তৈরি করতে পারে, আবার ওই ভেষজ সেই সব রোগ ভালো করতে পারে, এই জানার জন্যই ওষুধ প্রবিং করা হয়। এখন হোমিওপ্যাথিতে বোধহয় প্রবিংকৃত ওষুধের সংখ্যা 4500 এর উপরে। আমরা এদেশে হয়তো 400, কেউ 500 বা 600 ওষুধ সম্পর্কে আমাদের এখানে আমরা পাই।
এর ভিতরে পাইও না আমরা। তো তখন জানলাম প্রবিংটা কি এবং এর উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে একটা ভেষজ খাওয়ালে যেসব লক্ষণাবলী, সব পরিবর্তন দেখা যায়, কিছু দেখা যায় অভ্যন্তরীণ অনুভূতির মাধ্যমে, ব্যাখ্যা মানে আর কিছু দেখা যায় বাহ্যিক। এই সব লক্ষণগুলি লিপিবদ্ধ করা হয় যে পদ্ধতিতে, সেটি হচ্ছে প্রবীণ। প্রবীণ উদ্দেশ্য হচ্ছে একটা ভেষজ কি কি লক্ষণ তৈরি করতে পারে, কারণ ওই ভেষজটি ওই রোগ যা তৈরি করতে পারবে সেটি সে ভালো করতে পারে। এবং সবসময় হোমিও ওষুধ সুস্থ মানুষের প্রবীণ করা হয়। এর কারণ কি? যেমন অ্যালোপ্যাথি ওষুধগুলো আমরা দেখি ইঁদুর, গিনিপিগ, খরগোশ ইত্যাদির উপরে পরীক্ষা করা হয়, কিন্তু মার্থা হ্যানিম্যান ঔষধ প্রয়োগ করেছেন শুধুমাত্র মানুষের উপরে। কারণ অন্য প্রাণীদের তাদের মনের কথা, ব্যথার কথা, তাদের সূক্ষ্ম অনুভূতি বা সেন্সেশন, এগুলো তারা বলতে পারে না। কিন্তু মানুষ যখন প্রবীণ হয় তখন তার অনুভূতির কথাগুলো সে ব্যক্ত করতে পারে। কিছু বাহ্যিক দেখা যেতে পারে, কিছু কিছু লক্ষণ, কিন্তু অধিকাংশই তার অনুভূতির মাধ্যমে সে ব্যক্ত করে। শারীরিক গঠনের দিক থেকেও হ্যানিম্যান বলছেন প্রাণীর শরীর আর মানুষের শরীর এক নয়। এবং ঔষধ প্রবীণের কথা বলছেন সবসময় অসুস্থ শরীরে নয়, সুস্থ শরীরে ঔষধ প্রবীণ করতে হবে। অসুস্থ মানুষের শরীরে আগে থেকেই রোগের অনেক লক্ষণ থাকে, তারপর যদি ঔষধ দিয়ে তাদের প্রবীণ করানো হয় তাহলে কোনটি ওষুধের লক্ষণ আর কোনটি রোগস্ত লক্ষণ তার দেহে ছিল সেটাকে আলাদা করা কঠিন হয়ে পড়ে। এই কারণে হোমিও ওষুধ সবসময় প্রবীণ করা হয় সুস্থ সবল মানুষের উপরে, একেবারে সুস্থ মানুষের উপরে। এই প্রবীণে কারা অংশগ্রহণ করবে, কারা ওষুধ প্রয়োগ করবে? তার শরীরে ঔষধ প্রয়োগ করা হয় তাকে প্রুভার বলা হয়। একজন প্রুভারের গুণাবলী থাকতে হবে, সম্পূর্ণ সুস্থ থাকতে হবে, তাকে শারীরিক এবং মানসিক সম্পূর্ণভাবে তিনি থাকবেন সুস্থ। তিনি হবেন বিশ্বস্ত মানুষ এবং সত্যবাদী। যেটুকু তিনি অনুভব করবেন সেটুকুই তিনি বলবেন। এমন লোককে প্রুভার করা যাবে না যে তিনি মিথ্যা কথা বলছেন, বানিয়ে বানিয়ে গল্পের মতো বলছেন, সেটি হবে। যা তিনি অনুভব করবেন সেটাই তিনি বলবেন এবং সেটাই লিপিবদ্ধ করা হবে। আর একটা, এই যারা প্রুভার হবে তাদেরকে হতে হবে সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতার অধিকে, অর্থাৎ নিজের মধ্যে তার অনুভবের জায়গায় শারীরিক এবং মানসিক স্তরে সামান্য সূক্ষ্ম স্তরের পরিবর্তন হয় সেটিও যেন তিনি ধরতে পারেন। হ্যানিম্যান বলছেন চিকিৎসক নিজেই হলেন সেরা প্রুভার। 141 নম্বর অ্যাফোরিজমে তিনি বলছেন একজন চিকিৎসকই হচ্ছে সেরা প্রুভার, কারণ তিনি নিজেকে সবচেয়ে ভালো চেনেন এবং এতে কোনো সন্দেহ থাকে না। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা যারা ডাক্তারি করছি এখন বা চিকিৎসা পেশায় নিয়োজিত, এরা অধিকাংশ অসুস্থ মানুষ। আমরা শারীরিক মানসিক কেউই সুস্থ না। বর্তমান বিশ্বে সব মানুষই অসুস্থ, সুস্থ মানুষ পাওয়া খুব কঠিন। প্রবীণ কিভাবে করা হয় সেটা একটু সংক্ষেপে আলোচনা করি। বিশুদ্ধ ঔষধ থাকতে হবে প্রবীণের সময়। যে ওষুধ পরীক্ষা করাবে সেটা যেন খুব খাঁটি এবং ভেজাল মুক্ত হয়। প্রবীণের সময় প্রুভারকে কোনো মশলাদার খাবার, কফি, চা, দ্রব্য
খাওয়া থেকে বিরত রাখতে হবে। তাই খুব সাদামাটা খাবার খেতে হবে, যাতে ঔষধের ক্রিয়াগুলো পরিষ্কার করে বোঝা যায়। মাত্রা কেমন মাত্রা হবে? ঔষধটি সবসময় অল্প মাত্রায় এবং সূক্ষ্ম মাত্রায় প্রবাহকে খাওয়ানো হয়। এই মাত্রার ক্ষেত্রে যখন প্রুভিং করা হয় তখন কিন্তু আমরা জানি হনুমান যখন সিনকোনা কয়েক গ্রাম, 1 গ্রাম খেলেন প্রতিক্রিয়া তৈরি, 2-3 গ্রাম, একটা হতে 2-3 গ্রাম পর্যন্ত খেয়ে ফেলছে। কিন্তু আমাদের হচ্ছে মূলত অধিকাংশ ক্ষেত্রেই 50 সহস্রমিক পদ্ধতিতে প্রুভিং কম হয়নি বললেই চলে। ওষুধগুলো কিন্তু শততমিক পদ্ধতিতেই বেশি প্রুভিং হয়েছে। ইদানিং কিছু সহস্রমিক পদ্ধতি ওষুধ প্রুভিং হচ্ছে, কিন্তু সেটা অতটা এখনো আমরা জনসমক্ষে সহস্রমিক ওষুধের প্রুভিং পদ্ধতি মেটেরিয়াল দেখছি না। এখন আধুনিক সময়ে যারা স্টাডি করছে তারা অনেকেই বলছেন যে সহস্রমিক ওষুধ দিয়ে ওষুধ প্রুভিং করলে অনেক বেশি সূক্ষ্ম স্তরের মানসিক লক্ষণ চলে আসবে মেটেরিয়ালগুলোতে, হয়তো একদিন আসবে সেদিন। আমরা যারা ওষুধ ব্যবহার করছি অধিকাংশ ওষুধ প্রুভিং কিন্তু হচ্ছে সহস্রমিক পদ্ধতি ওষুধ দিয়েই। সহস্রমিক ওষুধ দিয়ে প্রুভিং খুব কম, ইদানিং কিছু কিছু ওষুধ বোধহয় শুরু হচ্ছে, তা আমরা এখনো মেটেরিয়াল পাইনি। তাহলে আমরা প্রুভিং থেকে দেখলাম যে এই যে প্রুভিং এর যে ফলাফল হয়, এই প্রুভিং থেকে পাওয়া হাজার হাজার লক্ষণ যখন সাজিয়ে বই আকারে লিপিবদ্ধ করা হয় তখনই জন্ম নেয় মেটেরিয়াল নামক গ্রন্থের। অর্থাৎ মেটেরিয়াল হলো প্রুভিং এর রেকর্ড বুক। তাহলে আমরা সংক্ষেপে দেখলাম প্রুভিং, সংক্ষেপে দেখি অর্গান আলোকে প্রুভিং হলো প্রকৃতির ভান্ডারে থাকা অচেনা ভেষজকে সুস্থ মানুষের দেহে প্রয়োগ করে তার রোগ সৃষ্টিকারী ক্ষমতা জেনে নেওয়া এক মহৎ এবং বিজ্ঞানসম্মত প্রক্রিয়াই হচ্ছে, যার মাধ্যমে আমরা মেটেরিয়া হোমিওপ্যাথিক মেটেরিয়া আমরা পাই। এই প্রুভিং না হলে কিন্তু আমরা লক্ষণও পাই না, তার বিপরীতে আমাদের মেটেরিয়ালও পেতাম না। এক কথায় এই প্রুভিং হচ্ছে মেটেরিয়াল রেকর্ড বুক। তাহলে আমরা এখন দেখি ঔষধ, অনেক কথা শুনলাম ঔষধ সম্পর্কে। এবার দেখি আমাদের ঔষধের উৎসগুলো কি। হোমিওপ্যাথিক ঔষধের সোর্স অফ হোমিওপ্যাথিক ড্রাগস যেটাকে আমরা বলি, এটা অত্যন্ত বিচিত্র বিস্ময়কর একটি বিষয়। অনেকেই মনে করেন হোমিওপ্যাথি কেবল গাছ গাছালি তৈরি, কিন্তু ধারণাটি ভুল। কেবলমাত্র গাছ গাছালি তৈরি নয়, প্রকৃতিতে বিদ্যমান প্রায় সব কিছু থেকেই হোমিওপ্যাথিক ঔষধ তৈরি করা হয়। আমি এখানে প্রধান 6টি উৎসের কথা বলবো। প্রধান 3টি উৎস, ভেজিটেবল কিংডম, অ্যানিমেল কিংডম এবং মিনারেল কিংডম। প্রধান 3টি উৎস, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ এবং খনিজ জগৎ। এই যে মিনারেল কিংডম, অ্যানিমেল কিংডম এবং ভেজিটেবল কিংডম, বিশেষ করে ভেজিটেবল কিংডম থেকেই অর্থাৎ উদ্ভিদ জগৎ থেকেই আমাদের 70 থেকে 80% ওষুধ এই উৎস থেকেই তৈরি। গাছের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ, গোটা গাছ ব্যবহার করেও আমাদের ওষুধ তৈরি হয়। এখন যদি আমরা দেখি গাছের মূল থেকে, মেলোডোনাল দেখি
গাছের পাতা এবং ফুল থেকে, লাইকোপোডিয়াম যদি দেখি মর্যাদা উদ্ভিদের রেণু থেকে, নাগধনুষ দেখি কুশলা গাছের বীজ থেকে, এরকম আছে। তাহলে আমরা জানলাম কি, উদ্ভিদ জগৎ থেকে বেশিরভাগ ওষুধ, প্রায় 12 আনা ওষুধ এই সোর্স থেকে আসে। প্রধান যে সোর্স উদ্ভিদ জগৎ থেকে আসে। এরপরে অ্যানিমেল কিংডম বা প্রাণী জগৎ থেকে জীবন্ত বা মৃত প্রাণী, প্রাণীর বিষ, প্রাণীর বিশেষ কোনো অঙ্গ থেকে আমাদের ঔষধ তৈরি হয়। সাপের বিষ, মাকড়সার বিষ, কীট পতঙ্গ, প্রাণীর দুধ, আমরা জানি কুকুরের দুধ থেকে, মানুষের দুধ থেকে, সাপের বিষ থেকে বিভিন্ন ভাবে হোমিও ওষুধ তৈরি হয়েছে এবং এগুলোকে বিশেষ প্রক্রিয়ায় শক্তিকরণ করে মহামূল্যবান ঔষধে রূপান্তর করা হয়। ল্যাকেসিস যদি আমরা দেখি, সাপের বিষ থেকে, দক্ষিণ আমেরিকার এক ধরনের বিষাক্ত সাপ থেকে ল্যাকেসিস তৈরি করা হয়। এপিসমেল জীবন্ত মৌমাছি থেকে করা হয়। সিপিয়া ক্যাটলফিশ বা সামুদ্রিক প্রাণীর থেকে করা হয়। ল্যাককানাইনাম কুকুরের দুধ থেকে করা হয়। এবার দেখি খনিজ। মিনারেল কিংডমে প্রকৃতিতে পাওয়া বিভিন্ন ধাতু, অধাতু, লবণ, অ্যাসিড থেকে আমাদের আসে। সোনা, রূপা, লোহা, বালু, সাধারণ যে লবণ, সাধারণ যে বালুকণা, এগুলোকেও টাইট্রেশন প্রক্রিয়ায় শক্তিকরণ করে ঔষধ বানানো হয়। সাধারণত খনিজ থেকে যেসব ওষুধ তৈরি হয় সবসময় সেগুলো ডিপ অ্যাক্টিং, গভীর ক্রিয়াশীল ঔষধ। সালফার গন্ধক, আমরা যেটা বলি যে গন্ধক থেকে আসে। ন্যাট্রামিউর, আমাদের খাবার লবণটা খাই, সোডিয়াম ক্লোরাইড এ থেকে আসে। পারামমেট, যেটা গোল্ড থেকে আসে, স্বর্ণ থেকে আসে। আর্সেনিক ধাতু থেকে আর্সেনিক আসে। এরকম আমাদের অনেক উৎস আছে। আমরা জানি অনেকগুলো মৌল আছে। পিরিয়ডিক টেবিল যারা আমরা বুঝি, পিরিয়ডিক টেবিল দেখলে বোঝা যায় কোন মৌল কোন অবস্থানে আছে। রাজন সংকরণ শুধু না, জল সেন্টন দেখিয়েছেন কিভাবে খনিজগুলো কোন স্টেজে থাকলে কিভাবে তার গভীরতা প্রকাশ পায়, সেগুলো অন্য বিষয়। আমরা 3টি মেইন উৎস দেখলাম, এরপরে একটা দেখলাম খনিজ। দেখার পর এবার আমরা দেখলাম 3টি হয়ে গেল, উদ্ভিদ, প্রাণী এবং খনিজ। এই উদ্ভিদ প্রাণীর সঙ্গে সম্পর্কিতই এটিকে মেইন, মানে 3টি প্রধান জায়গার মধ্যেই পড়ে, মানে প্রকৃতপক্ষে এটি হচ্ছে রোগস বা নোসট। এই নোসট ওষুধটি হোমিওপ্যাথির একটি অনন্য আবিষ্কার। রোগ দিয়েই রোগ সারানো। মানুষ বা প্রাণীর বিভিন্ন রোগের জীবাণু, কোষ, রোগাক্রান্ত শিশু থেকে এই ওষুধ তৈরি করা হয়। শুনতে একটু ভয়ঙ্কর মনে হলেও এটিকে যখন শক্তিকরণ করা হয় তখন এতে ওই জীবাণু আর থাকে না, কেবল শক্তির স্তরে গিয়ে আরোগ্য শক্তি তৈরি করে বা আরোগ্য শক্তি থাকে সেখানে। টিউবারকুলিনাম যক্ষা রোগের জীবাণু বা পুষ থেকে করা হয়। সরিনাম সোরা বা সুলকানির পুষ থেকে করা হয়। ভেরিলিনাম বসন্ত রোগের বা প্রতি বসন্ত থেকে করা হয়। এই যে সারকোট এবং নোসট, এই পার্থক্যটা আমরা অনেকেই বুঝি না। বিশেষ করে নোসট হচ্ছে রোগের জীবাণু থেকে, অর্থাৎ রোগস অবস্থা থেকে কালেকশন করা হয়। আর সারকোট কালেকশন করা হয়
একেবারে সুস্থ প্রাণীর বিভিন্ন গ্ল্যান্ড বা হরমোন থেকে, বিভিন্ন গ্রন্থি বা হরমোন থেকে। একটা করা হয় নসদ করা অসুস্থ অংশ থেকে, আর সারকোট করা হয়। এটাই পার্থক্য, মূলত এই পার্থক্য এখানেই। একটা সংগ্রহ করা হয় অসুস্থ জায়গা থেকে, রোগজ স্থান থেকে, আর সারকোট করা হয় সুস্থ জায়গা, অর্থাৎ সুস্থ গ্ল্যান্ড থেকে বা গ্রন্থি থেকে গ্রন্থির রস নেওয়া হয়, অথবা হরমোন থেকে তৈরি করা হয়। অনেকে আমরা বলি যে সারকোট এবং নসদ পার্থক্যটা হচ্ছে নসদ করা হয় অসুস্থ জায়গা থেকে, আর সারকোট করা হয় সুস্থ গ্ল্যান্ড থেকে বা হরমোন থেকে, সুস্থ দেহ থেকে করা হয়। তো যেমন থাইরয়েড আমাদের ভেড়া সুস্থ থাইরয়েড গ্রন্থি থেকে করা হয়। ইনসুলিনিয়াম আছে একটা ওষুধ, অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে করা হয়। কোলেস্ট্রিনাম একটা ওষুধ আছে, লিভার বা পিত্ত থেকে এটি করা হয় সুস্থ অবস্থায়। এরপরেও বলছে 6 নম্বর, আমি বলছিলাম 6টা নিয়ে কথা বলবো। আর একটা ওষুধ আছে শক্তির উৎস বা ইম্পান্ডারমেলিয়া বলা হয়, যেটাকে বলা হয় ইম্পান্ডারমেলিয়া। অর্থাৎ এমন কিছু উৎস আছে যার ওজন নেই, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল শক্তি হিসেবে বিরাজ করে। প্রাকৃতিক বা কৃত্রিম শক্তি ব্যবহার করে এই ঔষধ তৈরি করা হয়। যেমন এক্স-রে, এটার ওজন নেই। এক্স-রে রশ্মি কি, রঞ্জন রশ্মি আমরা বলি, এর ওজন নেই, কিন্তু এক্স-রে থেকে আমাদের এই যে রশ্মি থেকে ওষুধ তৈরি করা আছে। চুম্বক শক্তি থেকে ওষুধ তৈরি করা আছে, ম্যাগনেটিস প্লাস। লুনা, পূর্ণিমা চাঁদের আলো থেকেও ওষুধ তৈরি করা হচ্ছে। সূর্যের আলো থেকেও ওষুধ আছে। স্থল নামে, লুনা নামে ওষুধ আছে। পূর্ণিমা চাঁদের আলো থেকে স্থল নামে ওষুধ আছে। সূর্যের আলো থেকে আমরা পাই না যদিও ওষুধ আমরা। তাহলে আমরা দেখি এক নজরে উৎস। ভেজিটেবল গাছপালা থেকে আসে, অ্যানিমাল থেকে, যেমন গাছপালা থেকে আসে এখন এক পালছিল, অ্যানিমাল থেকে প্রাণী বা বীজ থেকে আসে ল্যাকেসিসের বীজ। মিনারেল থেকে আসছে ধাতু বা লবণ, সালফার, নাইট্রাম, মিউট। নসোড থেকে আসছে রোগ জীবাণু থেকে আসছে, রোগ জীবাণু থেকে টিউবারকুলাস পরিণাম, উদাহরণ দিচ্ছে আর কি। সারকোট থেকে সুস্থ গ্ল্যান্ড থেকে আসে, যেমন থাইরয়েড ওষুধ আছে। আর ইম্পান্ডারমেলিয়া থেকে আসছে অদৃশ্য শক্তি, যেমন এক্স-রে, ম্যাগনেট, লুনা ইত্যাদি। এই হলো হোমিওপ্যাথি প্রমাণ করেছে পৃথিবীর তুচ্ছ জিনিস, যেমন বালি, লবণ থেকে শুরু করে ভয়ঙ্কর জিনিস, সাপের বিষ, রোগের বুঝ, রোগের জীবাণু, সবকিছু এই মানুষের উপকারে আসতে পারে যদি তা সঠিক নিয়মে শক্তিকরণ করে ব্যবহার করা যায়। আমরা ওষুধের কথা বলতে গিয়ে একটু সংক্ষেপে আর একটু বলবো অ্যান্টিমায়োজোমেটিক ঔষধ এবং ইন্টার কারেন্ট রেমেডি। এই দুটি কথা আমরা প্রায় বইয়ে দেখি। হোমিওপ্যাথি চিকিৎসায় ক্রনিক বা জটিল রোগ সারানোর ক্ষেত্রে অ্যান্টিমায়োজোমিক এবং ইন্টার কারেন্ট রেমেডি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি হাতিয়ার। সহজ কথায় আমরা একটা আলোচনা করি। যেসব ঔষধ শরীরের গভীরে লুকিয়ে থাকা দীর্ঘস্থায়ী রোগের মূল কারণ, যাকে আমরা মায়াজম হিসেবে জানি, সেটাকে ধ্বংস করতে বা নিষ্ক্রিয় করতে সক্ষম এমন ঔষধকেই আমরা অ্যান্টিমায়োজোমেটিক ঔষধ বলি। অর্থাৎ এমন একটি ওষুধ যা দিয়ে
মায়াজমকে, নির্দিষ্ট মায়াজমকে নির্মূল করা সম্ভব হয়, সেটাকে বলা হয় অর্থাৎ মায়াজমের বিরোধী। হোমিওপ্যাথিতে আমরা সব ক্রনিক রোগের মূলে মায়াজম থাকে সেটি জানি। সাধারণ ঔষধ লক্ষণ দূর করলেও মায়াজম দূর করতে পারে না। কিন্তু এখন আধুনিক যুগে এসে আমি নিজেও কিছু অবাক হই, হয়তো আমার জানার ত্রুটিও থাকতে পারে। আমি সুব্রত ব্যানার্জির মায়াজমেটিক প্রেসক্রাইবিং বইটি পড়ার পরে আমি অবাক হয়ে যাচ্ছি, এবং এখন দেখি আধুনিক যুগে এসে দেখি সব ওষুধেরই মায়াজমেটিক দিক আছে, কোনটিতে হালকা, কোনটিতে গভীর। আমরা আগে ভাবতাম অ্যাকোনাইটে মায়াজমেটিক দিক নেই, কিন্তু এখন অ্যাকোনাইটে সবগুলো মায়াজম আছে। মৌলিক 3টি মায়াজমই অ্যাকোনাইটের মধ্যে আছে, বেলেডোনায় আছে। এটা আমরা ভাবতাম অ্যাস্টোরিক ওষুধ, এর মধ্যে কোনো মায়াজমেটিক দিক নেই। তো যাই হোক, আমরা এই যে মায়াজমের কথা বললাম, অর্থাৎ ক্রনিক রোগ সারার জন্য মায়াজম থাকে, এবং আমরা যখন ওষুধ মায়াজম দূর করতে পারি না, মানে রোগ যখন দূর করতে পারি না মায়াজম, তখন আমরা একটা ওষুধ নির্বাচন করি তা দিয়ে ওই মায়াজম থেকে নির্মূল করা যায়। এখানে আমরা দেখি অ্যান্টিসোরিক, যা সোরা মায়াজমকে ধ্বংস করে, অ্যান্টিসিফিলিটিক, যা সিফিলিটিক মায়াজমকে ধ্বংস করতে পারে। যেমন সোরের ক্ষেত্রে আমরা সালফারকে বলি রাজা, অ্যান্টিসোরিক মায়াজমের একটা প্রধান সালফার, সরিনাম প্রথম সাহিত্যে। অ্যান্টিসিফিলিটিক মায়াজম ধ্বংস করতে পারে মার্ফেসল, সিপিলিনামের মতো ওষুধ। অ্যান্টিসাইকোটিক মায়াজম ধ্বংস করে সুজা, মেডোরিনাম প্রথম সারিতে। এখন আমরা মায়াজম, অ্যান্টিসোরিক মায়াজম আমরা কখন প্রয়োগ করি? যখন রোগীর লক্ষণে কোন নির্দিষ্ট মায়াজমের প্রাধান্য দেখা যায়। আমরা যখন দেখি যে হ্যাঁ এটা গভীর, সোরা প্রবল বা আধিক্য বেশি, সেক্ষেত্রে আবার দেখা যায় যে সাইকোটিকের আধিক্য বেশি, সিভিলিটিকের আধিক্য বেশি, সেই অনুসারে মায়াজম অনুসারে ওষুধ নির্বাচন করা হয়। এ হলো অ্যান্টি মায়াজমিক ওষুধ। আশা করি বুঝতে পারছি আমরা। এবারে আমরা দেখি ইন্টার কারেন্ট রেমেডি। এই কথাগুলো প্রায় শুনি, ইন্টার কারেন্ট রেমেডি। এই যে ইন্টার শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী বা মাঝখানে, আর কারেন্ট মানে প্রবাহ। অর্থাৎ কোন রোগের চিকিৎসা চলাকালীন সময়ে যখন নির্বাচিত ওষুধ কাজ করে না বা কাজ করা বন্ধ করে দেয় বা আরোগ্যের গতিকে থামিয়ে দেয় বা থেমে যায় নিজে নিজে, তখন সেই প্রবাহকে চালু করার জন্য মাঝপথে যে বিশেষ ঔষধটি প্রয়োগ করা হয় সেটাকেই আমরা ইন্টার কারেন্ট রেমেডি বলি। আপনি ওষুধ প্রয়োগ করলেন, কাজ শুরু করছেন, থেমে গেছে, সেটি অ্যাকুয়েট ক্ষেত্রে হতে পারে, ক্রনিক ক্ষেত্রে হতে পারে, বা একটি বাধা আসছে, ওষুধের ব্যাঘাত ঘটছে, আগাচ্ছে না, সেই জায়গাটাকে এগিয়ে নেওয়ার জন্য মাঝপথে যে ওষুধটি প্রয়োগ করা হয় সেটিকেই বলা হয় ইন্টার কারেন্ট রেমেডি বা মধ্যবর্তী ঔষধ। কেন দিই আমরা সেটি? ডাক্তার কেন্টের মতে অনেক সময় সুনির্বাচিত ঔষধ, যেটা আমরা বলি ওয়েল সিলেক্টেড রেমেডি, দেওয়ার পরে রোগী ভালো হয়নি বা কিছুটা ভালো হয়ে আর সামনের দিকে এগোয় না। এর কারণ হলো ভিতরে কোনো অবস্ট্রাকেল আসছে, বাধা আসছে, অথবা কোনো ধরনের ব্লকেজ আসছে। এই বাধা দূর করার জন্যই ইন্টার কারেন্ট রেমেডি প্রয়োগ করা হয়।
জ্বরের যে ওষুধ দিয়েছিলেন আমরা দিচ্ছি, কাজ হচ্ছে না। রোগীর ভেতরের সোরা বা সাইকোসিস মায়াজম একটা ওয়াল হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসার মাঝখানে আপনি দেখলেন যে সোরা ওর মধ্যে প্রবল ভাবে আছে, আপনি রোগীকে এক ডোজ সালফার অথবা আপনার লক্ষণ অনুসারে এক ডোজ থুজা অথবা মেডোরিনাম প্রয়োগ করলেন। আপনার ওষুধের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিল, দেওয়ার সঙ্গে পরেই দেখা যাচ্ছে যে রোগী উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এই যে যে মাঝপথে ওষুধটি প্রয়োগ করলেন, এটি হলো ইন্ট্রাকাইনাল মেডিসিন, এবং সেটি সে তার ব্লকেজ বা অবস্ট্রাকেল যে বাধাটি ছিল সেটি ভেঙে ফেলল, ভেঙে আপনাকে একটা পথ করে দিল, আরোগ্যের পথ, এবং আপনার রোগী সুস্থ দিকে যাচ্ছে। এই যে মাঝখানে ওষুধটি প্রয়োগ করে ব্লকেজ ভাঙা বা একটা ব্যারিয়ারকে ভেঙে দেওয়া এবং যেটি দিয়ে করা হয় সেটাকেই বলা হয় ইন্টারকারেন্ট রেমেডিস। সাধারণত ইন্টারকারেন্ট রেমেডিস ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা মায়াজমেটিক অ্যান্টি মায়াজমিক ওষুধই প্রয়োগ করে থাকি। তাহলে আমরা সহজ কথা যদি বলি, অ্যান্টি মায়াজমেটিক ঔষধ হলো ওষুধের স্বভাব যে মায়াজমকে ধ্বংস করতে পারে, আর ইন্টারকারেন্ট হলো রেমেডি হলো ঔষধ প্রয়োগের কৌশল যা চিকিৎসার মাঝখানে বা মধ্যবর্তী সময়ে প্রয়োজন অনুসারে ব্যবহার করা হয়। বেশিরভাগ সময়ই আমরা অ্যান্টি মায়াজমেটিক ঔষধগুলোকেই ইন্টারকারেন্ট রেমেডি হিসাবে ব্যবহার করে থাকি, কারণ মায়াজমেই অধিকাংশ ক্ষেত্রে মায়াজমেই ব্লকেজ তৈরি করে। অনেক ক্ষেত্রে অন্যান্য কারণেও ব্লকেজ আসছে, সেটা আমরা দেখাবো অবস্থাগুলো কেন হয়। তো আমরা আজকে আর আলোচনা আগাবো না, আমরা ওষুধ নিয়ে অনেক কথা বললাম, এরপর আমরা দেখবো ওষুধের অ্যাকশন, ড্রাগ অ্যাকশন। পরবর্তী ক্লাসে আমরা ড্রাগ অ্যাকশন এবং অনৌষধি নিয়ে কথা বলবো, তাহলে আমাদের এই ঔষধ এবং অনৌষধি নিয়ে কথা বলা শেষ হবে। আমরা পরবর্তী ক্লাসে ড্রাগ অ্যাকশন এবং অনৌষধি নিয়ে আমরা কথা বলবো। তো যারা যে কজন আছেন শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকে। আমরা খুব বেশি রাত করতে চাই না, কারণ 10:30 বেজে গেছে। যেটুকু কথা বলবেন অনুরোধ রাখবো বিজয়বাবু, সংক্ষেপে সিনিয়র সারদা আদিগুণ আসেন, হয়তো আমাদেরকে একটু সম্মান দিন আগে, তারপরে অন্যদেরকে দিয়ে সংক্ষেপে শেষ করার অনুরোধ রাখবো। বেশি রাত করবো না প্লিজ। নমস্কার সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি নমস্কার, ধন্যবাদ স্যারকে তার চমৎকার আলোচনা রাখার জন্য। আজকে আমাদের সাথে যুক্ত আছেন, আমি স্যারের নির্দেশনা মতোই যাচ্ছি, আমাদের সাথে যুক্ত আছেন ইকবাল মুজিব স্যার। স্যার আজকের ক্লাস সম্বন্ধে যদি আপনার মূল্যায়ন করেন এবং কোনো কিছু যুক্ত করেন। স্যার শুনতে পাচ্ছেন? ইকবাল মুজিব স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আমাদের আমাদের সাথে আছেন ভারত থেকে বাবুল হোসেন স্যার। স্যার আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনার প্রশ্ন বা কোনো মতামত যদি থাকে আপনি বলতে পারেন স্যার। স্যারের কাছে আমার একটু প্রশ্ন ছিল যে স্যার, যে টিউবারকুলিনাম এবং ব্যাসিলিনামের মধ্যে একটু পার্থক্যটা একটু বলুন। আমি কিন্তু প্রশ্নটা বুঝি নাই, আবার একটু পরিশ্রম। স্যার টিউবারকুলিনাম এবং ব্যাসিলিনাম স্যার দুটোর উৎস তো একই তো নাকি, এবং কার্যকারী ক্ষেত্রে? বাবুল হোসেন স্যার আপনার প্রশ্নটা আরেকবার করেন স্যার।
স্যার শুনতে পান না? বলছি যে পেনিসিলিন এবার তিনবার করলেন না স্যার, উৎস কি একই? স্যার উৎস কি একই? স্যার আমরা আমরা এই বিষয়ে আপনারা সবসময় ক্লাসে আচ্ছা আচ্ছা ভাই ইয়ে হয় প্লিজ। তারপরেও বলি, একটা হচ্ছে দেখবেন টিউবারকুলোর নাম বভি নামে একটা ওষুধ আছে, আর একটা আছে বেসিলিনাম, এটা বার্নের কর্তৃক, আর একটা বভি নাম। এই দুটি ওষুধ মূলত উৎসের দিক থেকে একই প্রায়। আমরা এগুলো নিয়ে পরবর্তী সময়ে কথা বলবো, এইসব বিষয়ে বুঝতে পারবেন। যখন ম্যাথমেটিক্যাল যাবো তখন দেখবেন এইসব বিষয়গুলো আমি কথা বলি, আপনারা এই কাছে থাকবেন ধারাবাহিকভাবে এইসব প্রসঙ্গ নিয়ে। আর রাত করবো না, সংক্ষেপ এগুলা বাবুল সাহেবকে আপনি পরে বুঝিয়ে দেবো প্রয়োজনে, বা আমাদের সামনে এগুলো আছে, এগুলা বুঝতে পারবেন। জি, ধন্যবাদ জানাই স্যারকে। এই মুহূর্তে আমি আমাদের সাথে যারা যুক্ত আছেন, কারো যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তবে তাকে হ্যান্ড রাইজ করার জন্য অনুরোধ করছি। আব্দুল কাদের স্যার স্যার নাই আমাদের সাথে, ওনাকে দেখতে পাচ্ছি না স্যার, হয়তো কথা বলতে হ্যাঁ আমাদের সাথে আছেন সচিন্দ্রনাথ বারুই স্যার। স্যার হাত উত্তোলন করেছেন, স্যার যদি তার কাঙ্ক্ষিত প্রশ্নটা করেন। স্যার নমস্কার। এই অ্যান্টিমাইজমেটিক ঔষধ আর স্যার ইনডাইরেক্ট ঔষধ, এটা যদি স্যার আর একটু ক্লিয়ার করতেন স্যার। কখন আমরা স্যার অ্যান্টিমাইজমেটিক ওষুধ দেবো আর ইনডাইরেক্ট ওষুধ দেবো স্যার? দুইটা ক্রিয়া ক্ষেত্র প্রায় তো একই রকম। কথা প্রশ্ন বুঝতে পারছি। বিষয়টা হলো কি, মানে আমরা, তুমি সায়েন্সে পড়ছো জানো, जिससे कोई मुअय्यन আমরা चीज जिससे অ্যান্টিমায়োজেনিক হচ্ছে समझा जाए সেই সব ওষুধ যা মায়াজমকে ধ্বংস করতে পারে, মারতে পারে, নির্মূল করতে পারে। जिससे कोई गैर मुअय्यन चीज समझा जाए আমরা সালফার, সোডিয়াম, আমরা মানে অ্যান্টিসোরিক বলি, অর্থাৎ অ্যান্টিসোরিককে এরা নির্মূল করতে পারে। এরকম মেডোনিয়াম, থুজা, সাইকোটিক, সেফিলিটিকে মার্কসল, সেফিলিনের মতো ওষুধকে আমরা দেখি। এখন ইন্টারকারণ হচ্ছে মধ্যবর্তী মেডিসিন। আমরা একটা ওষুধ প্রয়োগ করলাম, সেখানে ওষুধটি হয়তো অ্যান্টিসোরিক ছিল বা অ্যান্টিসাইকোটিক, এমনকি সেটি আমরা যেটাকে বলা হয় পলিমায়াজমেটিক মেডিসিন, অর্থাৎ ওই মায়াজমের সবগুলো দিক আছে, ওই ওষুধটি সবগুলো, অর্থাৎ অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক আছে। আমরা আমার ওষুধ রোগীকে প্রয়োগ করছি, কিন্তু যখন কিছুটা আংশিক কাজ করে মাঝপথে থেমে গেছে, কার্যকারিতা থেমে গেছে, তখন আমরা দেখলাম একটা থেমে যাওয়ার অর্থ কি, একটা ব্যারিয়ার হচ্ছে ওই জায়গাটায়, রোগীর একটা ব্যারিয়ার হচ্ছে, সেটা মায়াজমেটিক, অর্থাৎ যে আমাকে যে ওষুধটা দেওয়ার উচিত ছিল হয়তো সেখানে যে মায়াজমটি ব্যারিয়ার তৈরি করছিল প্রবল ভাবে, সেই মায়াজমটি প্রদত্ত ওষুধটিকে ঠিকভাবে ধ্বংস করতে পারছে না, অর্থাৎ ওই মায়াজমেটিক সাইটটা হয়তো দুর্বল ছিল। আমরা দেখবা, আমরা মায়াজমের ক্ষেত্রে দেখি একটা ওষুধ সুজা সাইকোটিক মায়াজম 3+, গভীর সাইকোটিক ঠিক আছে, কিন্তু অ্যান্টিসোরিক 2+, অ্যান্টিসিফিলিটিক প্লাস, মানে এরকম। সেক্ষেত্রে আমার প্রয়োজন ছিল অ্যান্টিসিফিলিটিক মায়াজমকে বেশ ধ্বংস করা, একটা ব্যারিয়ার সৃষ্টি করতেছে বা অ্যান্টিসোরিক ব্যারিয়ার সৃষ্টি করতেছে। তখন দেখা যাচ্ছে মধ্যবর্তী ওষুধ হিসাবে আর একটা
ওষুধ আমার প্রয়োগ করা লাগে, সেটিও হয়তো সাইকোটিক, নয়তো অ্যান্টিসোরিক, নয়তো অ্যান্টিসিপিলিটিক। সেটি দেওয়ার পরে সেই ব্যারিয়ারটি ভাঙে। এই যে মধ্যবর্তী পর্যায়ে যেসব ওষুধ দিয়ে ব্যারিয়ার ভাঙা হয়, সাধারণত ব্যারিয়ারগুলো মায়োজেমেটিক কারণেই হয়। প্রথম যে ওষুধ ছিল সেটি হয়তো সেই ব্যারিয়ারটি ভাঙতে সমর্থ ছিল না, মাঝপথে আমাকে একটা নতুন ওষুধের কথা ভাবতে হচ্ছে, যেটি দিয়ে যে মায়োজমটি আমার পর্যবেক্ষণে মনে হচ্ছে যে এই মায়োজমটির ব্যারিয়ার দ্বারা বেড়ে হচ্ছে, সেই মায়োজমটিকে অপসারণ করা দরকার। সেক্ষেত্রেই আমাকে একটি ওষুধ প্রয়োগ করতে হয় মাঝপথে, এবং ওষুধের কার্যকারিতাকে ত্বরান্বিত করা হয় সেটি দিয়ে। কথা হচ্ছে ইন্টারকারেন্ট মেডিসিনে সবসময় অ্যান্টি মায়োজোমেটিক ওষুধই প্রয়োগ করা হয় পরোক্ষভাবে, কিন্তু মাঝখানে দেওয়া হয় সেটা। এই হলো বিষয়। স্যার ইন্টারকারেন্ট মেডিসিন দিতে পারে স্যার? বুঝতে পারি নাই। ইন্টারকারেন্ট মেডিসিনটা মায়োজমেটিক মেডিসিন হইতে পারে, অ্যান্টিমায়োজমেটিক। অধিকাংশ ক্ষেত্রেই হয় সেটা, মানে অধিকাংশ। এখন তো মায়োজম ছাড়া কোনো মেডিসিনই নাই। তুমি এক কথায় ধরে নিতে পারো যে ইন্টারকারেন্ট মেডিসিন সবসময় মায়োজমেটিকই হয়, অ্যান্টি মায়োজমেটিক মেডিসিন হয়। বুঝছেন? ধন্যবাদ স্যার। ধন্যবাদ জানাই সতীন্দ্র। তো আরো যদি কোনো প্রশ্ন থাকে কারো, তো সেই প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। হ্যালো, বিজয়দা, জি স্যার, জি স্যার, আকবর ইকবাল মজিদ আমি স্যার। না ওই সামনে মানুষকে তো জি জি স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছি এখানে। জি স্যার বলেন, অবশ্যই অবশ্যই। আমাদের শ্রদ্ধেয় স্যার বেশ কয়েকটা সেশন নিচ্ছেন, কিন্তু আমরা যেমন ওই যে বলি না, আমরা দুর্ভাগা জাতি। এই সেশনে মাত্র 15-20 জন উপস্থিত। স্যার আমিও নিয়মিত উপস্থিত হতে পারতেছি না, কিন্তু আমি রোগী দেখেও স্যারের কথাগুলো শুনতেছিলাম। এবং দেখেন, গত কয়েক মাস থেকেই উনি ধারাবাহিকভাবে, আমরা যারা হইতে পারে আমরা নতুন, হইতে পারে আমার মতন বৃদ্ধ মানুষ, 68 বছর বয়স আমার, আর 44-45 বছর থেকে লেগে আছে হোমিওপ্যাথির সাথে, কিন্তু চাকরি করি অ্যালোপ্যাথি থেকে, প্রাইমারি হেলথ কেয়ারে। বিষয়টা হলো 2 জায়গায় চাকরি করতে সুবিধা আছে। এই যে আমরা যারা নতুন এবং আমাদের মতো যারা পুরাতন, অনেক মৌলিক বিষয়ে আমরা কিন্তু চরমভাবে দুর্বল। কারণ আমি বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, পুনা, আওরঙ্গাবাদ, বোম্বে, আয়ারল্যান্ড, সৌদি আরব এবং লন্ডনে আমার জীবনের অনেক সময় কাটিয়েছি বিভিন্ন কারণে। হোমিওপ্যাথির এই বিষয়গুলো স্যার যেভাবে মৌলিক বিষয় নিয়ে শুরু করছেন, সেই সেশনে, যেখানে আমরা ম্যাথমেটিক্যাল সেশনে 100 অ্যাটেন্ড করি, সবাই জানতে চাই যে কোন ঔষধে আমার এই রোগটা ভালো হলো, কোথায় ভালো হলো। একটা ব্রায়োনিয়া ক্লাস হলে 100 উপস্থিত, কিন্তু আজকের যে এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো গত ধারাবাহিক উনি নিজে এটাকে সংগ্রহ করে আমাদের জন্য ল অফ সিমিলার্স আনছেন, ড্রাগ প্রবিং নিয়ে আসছেন, ভাইটাল ফোর্স নিয়ে আসছেন, টোটালিটি অফ সিমটম নিয়ে আসছেন, ইন্ডিভিজুয়ালাইজেশন নিয়ে আসছেন, সিঙ্গেল রেমেডি কেন গুরুত্বপূর্ণ, কোথায় হবে, মিনিমাম ডোজ বলতে আসলে কি বুঝি আমরা, পটেন্টাইজেশন সম্পর্কে আমরা আসলে কি বুঝি, ম্যাটেরিমেডিকা কেন গুরুত্বপূর্ণ, কোথায় গুরুত্বপূর্ণ, রেপার্টরি কি, আজকে যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলেন কি মায়াজাম। এই বিষয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা আছে, অনেকে অনেক কিছু বলেন, তারপরেও আজকে আমাদের জন্য অনেক, আমরা যদি ভালো করে খেয়াল করি যে আমাদের শ্রদ্ধেয় ডক্টর হ্যানিম্যান স্যার যেভাবে এটাকে উপস্থাপন করছিলেন আমাদের মধ্যে, এর মধ্যে বিশ্বে বহু মানুষ বহুভাবে এটাকে আরো গবেষণা করতেছে। এটি কোথায় কেন হবে সরিক, কেন সাইকোটিক, কেন সিফিলিটিক, এবং কোন কোন জায়গায় তোরা
সাইকোসিস, সিফিলিস, এবং কোনটা আবার দুইটা একসাথে মিশ্রণ, কোনটা আবার তিনটা একসাথে মিশ্রণ। আবার দেখেন আমাদের রাজন শঙ্করন স্যারের মতন বিজ্ঞ লোকেরা অনেকগুলো মাধ্যমের কথা বলেন। যাই হোক, স্যার যেটা আলাপ করতেছিলেন যে এই যে আবিষ্কার করার সময় যেটা উনি খেয়াল করতেন যে একটা গভীর দীর্ঘমেয়াদী রোগের প্রবণতা, যারা আমরা বলি অনেক সময় দেখি না অনেক রোগ আসে, আমরা সিমটম ভালো করে নিতে পারতেছি না, কিন্তু তার যেটা বললেন অনেক আন্ডারলাইং ক্রনিক ডাইনামিক ডিজিজ থাকে, কিন্তু লক্ষণগুলো থাকে যেগুলো আমরা যদি মৌলিক বিষয় না জানি, আমরা যদি একেবারে মৌলিক বিষয়ে যদি না ঢুকি, তাহলে আন্ডারলাইং যে ক্রনিক ডাইনামিক কজগুলো ডিজিজগুলো থাকে আমাদের মধ্যে সেগুলো আমরা ধরতে পারবো না। ওই যে একটা প্রশ্ন সবাই ঘুরে ফিরে করছিলেন, ইন্টার এই ঔষধটা কখন দেব, কেন দেব, এটা সব জায়গায় যেমন উনি বললেন যে প্রত্যেকটা ওষুধের মধ্যেই কিন্তু এখন এটা আছে, এই সোরা আছে, যদি কেউ বলে ক্যান্সার মায়াজম সেটাও আছে, এমনকি এখন এটার মধ্যে আছে। আমি একটু বলছিলাম কিন্তু এই যে পরীক্ষা করে করে এখন গবেষণা হচ্ছে, আরো অনেকে অনেক কিছু গবেষণা করতেছেন। তাহলে আমরা কি দেখলাম আজকে আলোচনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ও কিন্তু আসছে। স্যার অনেক গবেষক মানুষ, উনি আলোচনার মধ্যেই কিন্তু যদি আমরা খেয়াল করি কিছু জেনেটিক সাসেপ্টিবিলিটি আছে আমাদের, সেই বংশ কোথায় বাংলাদেশে এই উপমহাদেশে বাহির থেকে লোকজন আসছিল, তারপরে মুঘলরা আসছে, তারপর ব্রিটিশরা আসছে, তারপর পাকিস্তানিরা আসছে, ভারতীয় আমরা আছি, বাঙালিরা, বিভিন্ন কারণ এই যে জেনেটিক্স অনেক কিছু ঘটে গেছে জেনেটিক মধ্যে। ইপিজেনেটিক যে চেঞ্জটা আমাদের মধ্যে হলো আজকে সেশন থেকে যদি আমরা পাই কিভাবে আমাদের শরীরের ইমিউন ডিজেনারেশন রেগুলেশন বাধাগ্রস্ত হলো হয়ে আজকে মানুষের মধ্যে দেখেন কত ক্রনিক প্যাটার্ন তৈরি হয়েছে, কত ধরনের ক্রনিক। কলা বাসায় কিনে আনি, একদিন পরে কলা পচে যায়, খাওয়ার পরে শিশু অসুস্থ, অন্যরা অসুস্থ। এই যে নিউরো এন্ডোমিক অ্যাডাপ্টেশন হচ্ছে বডির মধ্যে, আজকে আলোচনা যদি আমরা ভালো করে শুনি, এটা একটা কেন আমাদের শরীরের মধ্যে লং টার্ম কনস্টিটিউশনাল প্রিডিসপোজিশন তৈরি হয় সেটা এখানে বুঝতে পারবো। কিন্তু যদি আমরা ভালো করে মৌলিক বিষয়টা না জানি, কেন মায়াজমটা যদি না বুঝি, এর সার যদি না বুঝি আজকে সেশনের, তাহলে এর মৌলিক বিষয়টা এই যে ধারাবাহিক যে উনি আলোচনা করতেছেন, আসলে কেন সিমিলিয়াস হবে, কিভাবে ড্রাগটাকে প্রবিং হলো, কেমন করে জীবনের শক্তির উপরে এটা কাজ করে, কেমন করে লক্ষণ সমষ্টি নেব টোটালিটি, সিঙ্গেল রেমেডি কেমন ভাবে সিলেকশন করব, তারপরে হচ্ছে যে আপনার এই যে ঔষধ যেগুলো তৈরি হচ্ছে, যে উৎসগুলো উনি বললেন কিছুক্ষণ আগে, যে সার্কআউট কোন জায়গা থেকে নিচ্ছি, তারপরে অন্য নিচ্ছি কোন জায়গা থেকে, এক্সরে কোন জায়গা থেকে হচ্ছে, এই যে পটেন্টাইজেশন হচ্ছে যে সেটাকে আমরা যুক্ত করব, পরে আমরা কনস্টিটিউশন অনুসারে তাকে ঔষধ দেব। সেই কনস্টিটিউশনটা কিভাবে তার শারীরিক গঠন, তার মনোদৈহিক বৈশিষ্ট্য, তার বংশগত প্রবণতা সব যুক্ত করে যখন আমি ভালো করে বুঝতে পারবো, তখন আমি একজন ভালো হোমিওপ্যাথ হব। কারণ কেস টেকিং যদি আমি না করতে পারি, তারপর ফলো আপ করতে পারবো না। রেমেডি সিলেকশন যদি ভালো না হয়, তাহলে রেমেডির রিয়াকশনটা আমি বুঝবো না। তাইলে আমাদেরকে ভালো করে আজকে স্যারের কথা বোঝা যাচ্ছে, অর্গানন ভালো করে পড়তে হবে, ম্যাটারমেডিকাও পড়তে হবে, মায়াজমের দীর্ঘ যে একটা রোগের যে তথ্য সেটা আমাদের জানতে হবে, এবং টেস্টিংও জানতে হবে। সব মিলিয়ে আমি স্যারকে অনেক ধন্যবাদ দিই যে উনি এত গবেষণা করে এতগুলো তৈরি করছেন। এখন এই সেশনে আমাদের একটা দায়িত্ব থাকবে, অন্তত 50 জন উপস্থিতি যদি থাকে, তাহলে যদি না জানে, হয়তো অনেকে অনেক ভালো ভালো কথা বলেন, কিন্তু শুধু যদি ঔষধ ভিত্তিক হই আমরা, তাহলে কোনোদিন মানুষকে সুস্থ করতে পারবো না। ঘুরে ফিরে ওই আবার ওই রাস্টক্স ব্রায়োনিয়া অ্যাকোনাইট ওর মধ্যে ঘুরবো শুধু, আমরা কিছু সারতে পারবো না। তাইলে আমাদের ভালো করে দক্ষতা অর্জন করতে হলে বেসিক বিষয়গুলো যেগুলো উনি আলোচনা করে চলে যাচ্ছেন, কিন্তু আমরা হারিয়ে যাব ডকুমেন্ট যদি না থাকে। অনেক ধন্যবাদ স্যার, চমৎকার করে আপনি আলোচনা করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমাদের এই বিষয়গুলো অর্গান ভিত্তিক যেন হয়, আমরা শুনি। যদিও আমিও কিন্তু অনেক ওষুধ ব্যবহার করি, কিন্তু সবসময় চিন্তা করি যে এককটা কিভাবে ব্যবহার করব। এই যে এই সেশন থেকে আমরা কিন্তু ত্রুটিপূর্ণ
প্রেসক্রিপশন করি। তো অনেক ধন্যবাদ স্যার, ভালো আলোচনা করছেন। আন্তরিকভাবে আমরা সেশনগুলোতে অংশ নিতে পারি সেই চেষ্টা করেন। বিজয়দা আপনাকেও আরো একটু উদ্যোগী হইতে হবে, কিন্তু আরো যাতে উপস্থিতি হয় অ্যাটলিস্ট 50 হলে ওই 50% বাংলাদেশে আবার ছড়াই দিবে, অথবা ভারত থেকে যদি আরো 4-5 জন আছে, বাংলাদেশ থেকে আসে। সো আমরা কিন্তু বেসিক নলেজ যদি না থাকে কোনো মেডিকেল সায়েন্স সামনে আগে না। যেমন মডার্ন সায়েন্স, তারা পড়াশোনা অনেক শক্ত। আমাদের পড়াশোনা কি, নকল করে পড়াশোনা, পরীক্ষা দিয়ে কি নকল করে পরীক্ষা দেয়। তো আমরা কিছু জানি না। এই জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকেন সবাই। জি, ধন্যবাদ স্যারকে তার চমৎকার মূল্যায়নের জন্য, এবং ধন্যবাদ জানাই স্যার এই ব্যস্ততার মাঝে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো রাত অনেক হয়েছে, তো আমরা যদি শেষ করি স্যার, ডাক্তার নিয়ারঞ্জন রায় স্যার, আপনি শেষ কথা বলে আজকে যদি শেষ করেন। না, ধন্যবাদ ইকবাল মজিদ স্যারকে। মানে কথার মধ্যে দিয়ে আমাদের ক্লাস শুনেছেন। সে স্যারের উদ্দেশ্যে আমি বললাম, স্যারের উদ্দেশ্যে স্যার চলে গেলেন যে আসলে সত্যকে কেউ জানতে চায় না, এটাই সত্য কথা। সত্যকে কেউ জানতে চায় না, এটাই সত্য কথা। যাই হোক, এটা নিয়ে আমি কষ্ট পাই না, কারণ কষ্ট পাওয়ার কিছু নাই। সত্য জিনিস আসেন আর বলছি যে সত্যকে কেউ জানতে চায় না, এটাই সত্য। সবাই চায় সত্যের সুবিধা, কিন্তু সত্যকে চায় না উপলব্ধি করতে, এটাই সত্য। এদের নিয়ে আফসোস নেই স্যার, যদি আমাদের কথা 5 জনও শোনেন। যেমন আমাদের এই গ্রুপে কয়েকজন, 2-3টি ছেলে, আমাদের এই বিজয় বাবু আমার সঙ্গে বোধহয় 8-9 মাস যাবৎ আমার সঙ্গে আছেন। এই দূর থেকে আমার বাসা পর্যন্ত সে আসছে, এত দূর থেকে। সে শারীরিকভাবে কিছুটা সমস্যা তারপরে সেই শরীর নিয়ে সে ময়মনসিংহ থেকে ছুটে আসছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মতো জায়গায়। তো আমাকে দেখে গেছে, এরপরে তার ভালো লাগছে কিনা জানি না, আমার সঙ্গে আছে। এবং আমি স্যার খুব গর্বের সাথে বলি, বিজয় ছেলেটা অনেক ভালো, সে অনেক চেষ্টা করে, সামনে বলা ঠিক না, এবং সে অনেক ভালো করতেছে। শুরু করে শচীন, ভূজেন্দ্রনাথ বাড়ই, পরেশ, এরা আমাকে ফলো করে। আমার চিন্তা ভাবনা গুলোকে তারা কিছুটা মনে গুরুত্ব দেয়। এরা ভালো করতেছে, প্রতিদিন এদের উত্তরোত্তর উন্নতি হচ্ছে, এবং আমি আশা করি এরা প্রত্যেকেই যার যার অবস্থানে হোমিওপ্যাথিতে একটা সুদৃঢ় অবস্থান তৈরি করবে নিঃসন্দেহে, যদি তারা এইভাবে চলতে থাকে। আমাকে কেউ পিছন থেকে গাইডলাইন দেয় না। আমার বাবা হোমিও ডাক্তার ছিলেন, কিন্তু বাবা শুধুমাত্র ওই এনসি কোর্সের পড়া বই পড়ে ডাক্তারি করতেন, তো পরে কটক টটক ছিল হালকা পাতলা। আর আমরা তো এখন হাজারো বইয়ের সংমিশ্রণের মধ্যে আছি, প্রচেষ্টা অনেক, হয়তো সেভাবে পারি না। তো ওরা আমার সঙ্গে কাজ করতেছে দূর থেকে, আমাকে আমার পাশে থাকে। আমি মনে করি ভালো করবে এরা সবাই। আর আমি চাই যে কোনো জিনিসকে সঠিকভাবে শিখতে জানতে, এটা আমার প্রচেষ্টা। দীপঙ্কর ইন্ডিয়া থেকে আমার সঙ্গে কাজ করে, কিছুটা শুরু করছে, সেও ভালো উত্তরোত্তর সমৃদ্ধি হচ্ছে। একটি সিরিয়াস দেখছি বাবুল হোসেন, তারও অনেক উন্নতি হচ্ছে দেখলাম, রোগীলিপির অনেক। এই যে আপনারা 8-10 জন আমার সঙ্গে কাজ করেন নিয়মিত, আমি দেখি আপনাদের প্রত্যেকেরই উন্নতি হচ্ছে, আমার খুব ভালো লাগে যে না, দীপঙ্কর তো অনেক উন্নতি হচ্ছে দেখলাম, অনেক ডায়েরির মান তার অনেক পরিবর্তন। হোসেনের ডায়েরি আজ দেখলাম, একটা ডায়েরি করলাম আজকে, অনেক ভালো। এবং বিজয় পরেশও নতুন অনেক ভালো করছে, ডায়েরি করে। এই যে কাজগুলো এরা করতেছে, মৃদুল বাবু আমাকে দিয়ে একটা কেস বোঝা করা না, 2টা। চেষ্টা করলে এখানে খুব কঠিন জায়গা না, রোগীলিপি করা যাবে। আপনারা এই যে আমি চাচ্ছি কি জানেন, যে কজন আছেন 5-7 জন, আপনারা এই ক্লাসগুলো, এটা প্রায় 100 পেজ হয়ে গেল আলোচনা, মাত্র 423 পেজ এই বইটিতে। এর মধ্যে মূল আলোচনা হবে 400 পেজ। হয়তো 400 পেজের কথা আপনারা শোনেন, হয়তো 3-4 মাস লাগবে এভাবে সপ্তাহে 1 দিন করলে।
কিন্তু দেখবেন 3-4 মাস পরে কি আপনি একটা ভিন্ন মানুষ। এবং যদি আমি বই দিতে পারি ডিসেম্বর মাসের মধ্যে, আরো ভালো কিছু হবে হয়তো। আপনারা থাকেন, সত্য কথা কেউ শুনতে চায় না, সৎ পথে থাকতে চায় না, এটাই সত্য। আমার কোনো কষ্ট নেই এটা নিয়ে, মানে ভাবি ক্লাস করার মাত্র এই 3-4 জনের উন্নতি হচ্ছে এটা দেখে ক্লাসটা করতে চাই। কারণ আমার আসলে আমার তো অল্প সময়, যারা আমাকে চেনে, আমার সময়টাও আসলে খুব মূল্যবান সময় আমার কাটে সারাদিন। আমি লেখালেখি করি, কিছুটা আমার পড়াশোনা করা লাগে, অভিজ্ঞতা থাকে এই। এবং খুব ভালো লাগে, দেখেন ভালো রুগী করলে কি হয়। আজকে রবি দেখছি আমরা মাদারীপুর কালকিনি থেকে আসছে ভদ্রলোক, একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, অনেক ধনী মানুষ, বুঝতে পারলাম। সে মলদ্বারের সমস্যা ভোগ করতেছে। আজকে আমি রুগী নিজেই করছি, বৃষ্টির মধ্যে দিয়ে আসছে ভদ্রলোক। সে প্রথম দিকে খুব একটু মানে তার আত্মহমিকা কথাবার্তা বলার ধরন খুব ছিল। রুগী করার সময় সে লাস্টের দিকে সে আমার সাথে প্রথম দিকে কথাই বলছে না, মানে ভাবছে কি হোমিওপ্যাথি ডাক্তার কাছে আমি একটা ধনী মানুষ, অমুক তমুক এরভাবে। তারপরে মোবাইল চাপে একটু কথা বলে, মানে কাছ থেকে উত্তর দেয়। আমি ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমি আমার মতো কাজ করে গেছি। এবং প্রায় 1.5 ঘন্টা সময় তাকে দেওয়ার পরে লাস্টের দিকে সে দেখি নরম হয়ে গেছে অনেকটা। এবং এক পর্যায়ে সে বলছে আমি চেন্নাইতে গেছি, ভেলোরে গেছি, আমি অনেক জায়গায় গেছি ডাক্তার দেখানোর জন্য, কিন্তু আমি এই প্রথম ডাক্তার দেখলাম তার সামনে বসে শ্রদ্ধা করার মতো শ্রদ্ধা করা যায়। আমার দোয়া যাচ্ছে লাস্টের দিকে। আমার খুব ভালো লাগছে আপনাকে, আমি সুস্থ হবো কিনা জানি না, কিন্তু আমার এত ভালো লাগছে মনে হয়েছিল একজন ডাক্তারের কাছে আসছে। এভাবে একটা মানুষকে পরে তার বসে দাদা আমার এই রোগী তৈরি করলেন, এটা নিতে পারি? আমি না নিতে পারি। 5টা পেজ থেকে 8 পেজের 5 পেজ তাকে দিচ্ছি আমি। মানে সে মোবাইল ছবি করে নিচ্ছে এবং সে এতটা প্লিজড হয়েছে, বলছে আমি আমার এই 50 বছর 52 বছর বয়সে আমি এত ভালো মানের একজন হোমিওপ্যাথি ডাক্তার আমার এই প্রথম আমার চোখে পড়লো। এই যে জায়গাগুলো আপনারা যারা নিবেদিত কোরআনে কাজ শিখতেছেন, কাজ শিখে যান, রোগী কম হোক কোনো আপত্তি করবেন না। এক সময় দেখবেন প্রতিষ্ঠা পেয়ে যাবেন প্রত্যেকে, যার যার অবস্থান। এই জন্য কে আসবে কে যাবে, দীপঙ্কর বাবু আপনি খুব চেষ্টা করতেন ইন্ডিয়া থেকে। আমি আপনাদের কেসগুলো দেখলে কখন আমি আপত্তি করি, আমি করে দিই। আমার অনেক কাজ থাকে, তারপরে আমি করে দিই। আজকে আমি দুপুরে রেস্ট নেবো, ভিজে গেছি বৃষ্টিতে, প্রথমে কেসটা দেখছি আমি সঙ্গে সঙ্গে করে দেওয়ার চেষ্টা করছি। আমি চেষ্টা করি আপনাদের জন্য, সবসময় তো পারি না, দেরি হয়, আগে পরে হয় একটু। তো আপনাদের আমি এখন অনেক সময় খেয়ালও করি না, আমার রোগী থাকলে আর দেখা হয় না। তারপর আমি যখন চেক করি আমি তখন করে দেওয়ার চেষ্টা করি সবাইকে। আপনারা কাজ করেন, অনেক লোক দরকার নেই, অনেক লোক দিয়ে হয় না কিছু। আমাদের নজরুল ইসলাম জানেন বলছে কি, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চষে। এরপর উনি বলছেন গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। এই যে আমরা সংখ্যায় হোমিওপ্যাথি ডাক্তার হাজার হাজার লক্ষ লক্ষ, কিন্তু ডাক্তার কয়জন, আদর্শ হোমিওপ্যাথ কয়জন পাবেন না খুঁজে। এটি আমাদের দুর্ভাগ্য। আমার অনেক লেখালেখি আছে, আমি অনেক লিখছি, আপনাদের দেবো এগুলো, মাঝে মাঝে দেখবেন গ্রুপে। আমাদের খুব দুর্দিন। আমি আজকে লেখা দিছি হোমিওপ্যাথি সংকট এবং উত্তরণের পথ, ছোট্ট একটা লেখা আমার আজকে দেখবেন, আজকে আমি দিছি গ্রুপে। আমাদের খুব করুণ দশা চলছে হোমিওপ্যাথিতে, হোমিওপ্যাথির ক্রান্তিকাল চলছে। কেউ বেশি হোমিওপ্যাথি নিয়ে কথা বলে না, একদম বলে না, কমপ্লিটলি বলে না। যা হোক, কষ্ট নেই, অনেক রাত হয়ে গেছে। আপনারা যে কজন আসতেন 10-11 জন, ধন্যবাদ জানাই সবাইকে। আর আমি বলছি যে কোনো পথ পাড়ি দেওয়ার জন্য একটু সংগ্রাম করতে হয়। আমি কিন্তু এই 25টি বছর চেম্বার করি, 26 বছর, আর এছাড়াও আমি প্রায় 10 বছর হোমিওপ্যাথি স্টাডি করতাম। ধরেন 35 বছর আমি নিরলস সাধনা করতাম, এখনো করি। আমি 35 বছর
তখন ডাক্তারি করতাম না, কিন্তু আমি বই পড়তাম। হোমিওপ্যাথি অনেক বই সংগ্রহ করছি আমি অনেক আগে, ছাত্র জীবন থেকে। আমি ইন্টারমিডিয়েট পাস করার পর পড়া অবস্থায় আমি প্রথম হোমিওপ্যাথি দর্শন পড়ি ঘটকের। তখন তো ভালো বুঝি নাই, এবং সেই থেকে আমার হোমিওপ্যাথি হাতে করি, এবং আমি প্রচুর পড়াশোনা করি। আপনারা জানেন আমি এখনো চেষ্টা করি, আমি প্রতিদিন হোমিওপ্যাথি নিয়ে অনেক পড়াশোনা করি। আমার ভালো লাগে এই জায়গাটা। আর একটা মানুষ কি চায়, 20 টাকা আমার দরকার নেই, এটা আমি চাই। এই জন্য আমি বইয়ের কাজগুলো করতেছি। আমি যদি বইগুলো আমার মধ্যে দিয়ে দিতে পারি, হয়তো আপনাদের মধ্যে বেশ থাকবো দীর্ঘ বছর, এই বইয়ের মধ্যেই থাকবো আমি হয়তো। এই জন্য আমি কিছু মৌলিক কাজ করছি। আপনারা জানেন আমার স্বপ্ন, সেটাকে বাস্তবায়ন করা। আপনার উৎসাহ উদ্দীপনা আমি যেন পাই। আমার লোক দরকার নেই, লোক আমি চাই না। ও লোক যা হয় আমি 20-25 জন নজরুল ইসলামের মতো গরু ছাগল দরকার না, গরু ছাগল দিয়ে কোনো কাজ হয় না। মনে রাখবেন, তারা তাড়াতাড়ি শিখতে চায়, তারা কোনোদিন তাড়াতাড়ি শিখতে পারে না। সব বিষয়ে যে কোনো জায়গায় আপনাকে রুট, আপনাকে বেস ঠিক করে উপরে উঠতে হবে, তাহলেই আপনি ভালো করতে পারবেন। আপনি বেসটা তৈরি করুন, হোমিওপ্যাথিক বেস তৈরি করলে আপনি অবশ্যই ভালো করবেন। আর আপনারা যারা আমার সঙ্গে কাজ করতেছেন, একটু কষ্ট করে এগুলো করুন, দেখবেন 1 বছর পরে গিয়ে আপনি ভিন্ন মানুষ। আমাকে লাগবে না, আমায় ফলো আপই করতে হবে, আপনার ডিজাইন গুলো করতে পারবেন, হাতে করতে পারবেন, এবং ভালো করবেন। একটা ভালো রোগী দিয়ে করতে পারলে আমরা এখানে আলোচনা করবো রোগী কিভাবে করতে হয়, দেখাবো আমি কিভাবে এই কাজগুলো করতে হয়। আপনার এই বইটা শেষ করলে দেখবেন কিভাবে আমরা কাজটা করি, কাজটা কিভাবে করি, আপনারাও পারবেন শিখতে। তো যাই হোক, ভালো লাগলো আপনাদের। ইকবাল মজিদ স্যার ছিলেন। সব মিলিয়ে সবাইকে ধন্যবাদ জানাই, আর এখানেই শেষ করতে চাই বিজয় বাবু। আর রাত করবো না, কষ্ট মাঝে 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 লাগে, আসলে ভালো কথা শুনতে চায় না। ঠিক আছে, ঠিক আছে। জি, ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় ডক্টর নিহারঞ্জন রায় স্যারকে। দীর্ঘ সময় তার বেসিক টু অ্যাডভান্স বই থেকে, পাণ্ডুলিপি থেকে আলোচনা করলেন, এবং যারা ধৈর্য ধরে আজকের এই আলোচনা শুনলেন, যে আমাদের এরপর দর্শন ক্লাস। জি স্যার, নবম আজকে। জি স্যার। তো ধন্যবাদ জানাই যারা উপস্থিত ছিলেন এবং ধৈর্য সহকারে আমাদের সাথে ক্লাস শুনলেন। তো একটা অনুরোধ রাখবো, যেটা আসলে আজকে পার্টিসিপেন্ট অনেক কম, কারো যদি কোনো পরামর্শ থাকে যে আসলে কিভাবে বাড়ানো যায়। আমরা গতকাল এই লিঙ্ক দিছিলাম, কিন্তু আশানুরূপ উপস্থিতি হয়নি। তো যার যার পক্ষ থেকে যদি একটু প্রচারণা করেন বিভিন্ন গ্রুপে, তাহলে হয়তো আমাদের এই সদস্য সংখ্যা আরো বাড়বে, যারা এই ক্লাস শুনে উপকৃত হবে, তার প্র্যাকটিস সমৃদ্ধ হবে, সেই আশা আমি স্যার বলছেন, আমি একটা আলোচনা করে দেখবেন আমার ফরম্যাটে না, আমি কিছু আকর্ষণীয় কথা বলবো, দেখবেন একটা ক্লাস লোক হবে 100। এগুলো তো বলাই ঠিক নেই। আমি দেখছি অনেক স্যাররা একটা ক্লাসে 4-5টা পর্ব করে, সেখানে 100 লোক হয়। কি যে বলে সারা নিজেরা জানে আজকে ওটা কি বলেন, ওটা কি বলেন তাও না জানে। আকর্ষণীয় কথা বলেন সব, এগুলো ঠিক না। হোমিওপ্যাথি একবার ধ্বংসের পথে যাচ্ছে, হোমিওপ্যাথিক ধ্বংসের পথে যাচ্ছে। হোমিওপ্যাথি মানুষ হোমিওপ্যাথিতে বিমুখ হয়ে যাবে, দেখবেন আগামী 10 ইয়ার্সে আপনারা যারা বিশুদ্ধ হোমিওপ্যাথি করবেন তারাই দাঁড়িয়ে থাকবে। ধন্যবাদ জানাই স্যারকে আবারও। তো আজকে মতো ক্লাস এখানেই শেষ করছি, এবং ভবিষ্যতে আমরা যখন এরকম ক্লাস আয়োজন করব সবার উপস্থিতি কামনা করছি। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ, নমস্কার।